Hi everyone, welcome to my channel Teens Buddy অরুণিমা। আমি অরুণিমা আজ ক্লাস 9-এর জীবন ও তার বৈচিত্র্য প্রথম চ্যাপ্টারটি পড়ব এবং একসাথে শেখার চেষ্টা করব। চলো শুরু করা যাক। চ্যাপ্টারের নাম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে চ্যাপ্টারের নামের মধ্যে আছে জীবন। তার মানে আমাদের প্রথমেই বুঝতে হবে যে জীবন কী। জীবন হলো এমন একটি প্রোটোপ্লাজমীয় সংগঠন যেটা বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, পুষ্টি, বিপাক এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখায়। তার মানে জীবনের কিছু লক্ষণ আছে। জীবনের লক্ষণগুলি হলো জীবের বৈশিষ্ট্য, যেটার মাধ্যমে জীবকে আমরা জড় পদার্থ থেকে আলাদা করতে পারি। তাহলে চলো দেখা যাক সেই লক্ষণগুলো কী কী। জীবনের বৈশিষ্ট্য বা লক্ষণ, এর মধ্যে প্রথম আসে প্রজনন। প্রত্যেকটা জীবই প্রজনন করে এবং প্রজননের মাধ্যমে পৃথিবীতে তাদের অস্তিত্ব বজায় রাখে। সেই কারণে কি হয় যে আদিম যুগ থেকে এখনও অবধি প্রত্যেকটা জীবই তাদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে। আর যারাই প্রজননে অক্ষম হয়েছে সেই সমস্ত প্রজাতিরাই কিন্তু পৃথিবীর বুকে হারিয়ে গেছে। এখন তোমরা এরকম বহু নাম শুনে থাকবে, যেমন হলো বিপন্ন প্রজাতি, যেমন এশিয়াটিক লায়ন, ভারতীয় বাঘ, তারপর ধরো একশৃঙ্গ গন্ডার, কুমির ইত্যাদি বিভিন্ন প্রাণীর সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই সমস্ত প্রজাতিগুলোই আস্তে আস্তে বিপন্ন প্রজাতি হয়ে যাচ্ছে, মানে এদের সংখ্যা পৃথিবীর বুকে ক্রমশ কমে যাচ্ছে। তাদের এই যে ক্রমশ তাদের সংখ্যাই কমে যাওয়ার একটা কারণ হলো কিন্তু এই প্রজনন ক্ষমতা তাদের হ্রাস করছে। নয় প্রজনন ক্ষমতা হ্রাস করছে, নয় তাদের প্রজনন করবার জন্য সঠিক পরিবেশ নেই, খাদ্য নেই, বাসস্থান নেই, সমস্তগুলোর অভাবের জন্য হচ্ছে। বর্তমানে এই যে এদের সংখ্যা এত কমে যাচ্ছে, তার জন্য WWF এবং বিভিন্ন এরকম সংস্থা আছে যারা এদেরকে আলাদা করে প্রকল্প তৈরি করছে এবং এই প্রাণীগুলোকে সংরক্ষণ করছে এবং তারা যাতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেদিকে তারা খেয়াল রাখছে। তার ফলে কি হচ্ছে, এদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। যেমন 2005 সালে এশিয়াটিক লায়নের সংখ্যা ছিল 305 গির অরণ্যে। সেখানে ঠিক 10 বছর পর 2015 সালে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে 523। ফলে বুঝতেই পারছো যে তারা এমন একটা পরিবেশে রয়েছে, চোরা শিকার নেই বা তাদেরকে ডিস্টার্ব করার অন্যান্য প্রাণী নেই বা মানুষ নেই, কেউই নেই। তার ফলে তারা কিন্তু প্রজনন করার নির্দিষ্ট উপযুক্ত পরিবেশ পাচ্ছে। ঠিক আছে, তাহলে জীবের প্রধান বৈশিষ্ট্য হলো কি প্রজনন। তারা প্রজনন করবে এবং নিজেদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি করবে। 2 নম্বর হলো উত্তেজনায় সাড়া দেওয়া। প্রত্যেকটা জীব, যেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তারা উত্তেজনায় সাড়া দেয়। যেমন ধরো তুমি একটা প্রাণীর ক্ষেত্রে, তুমি যদি বাড়ির সামনে কোনো রাস্তার কুকুরকে তুমি যদি খেতে দাও, সে কী করবে? সে অবভিয়াসলি তোমার খাবারের দিকে এগিয়ে আসবে এবং সে খুশি হয়ে ল্যাজ নাড়বে। ঠিক তেমনি এটা হলো প্রাণীর একটা উত্তেজনায় সাড়া দেওয়া। ঠিক তেমনি তুমি যদি লজ্জাবতী গাছকে স্পর্শ করো, তারা পাতাগুলো বন্ধ করে দেবে বা পাতাগুলো নুয়ে পড়ে। আবার কিছুক্ষণ পর যদি লক্ষ্য করো যে পাতাগুলো আগের অবস্থায় ফিরে গেছে। তার মানে প্রত্যেকটা জীবই কিন্তু উত্তেজনায় সাড়া দেয়, এটা জীবের একটা লক্ষণ। থার্ড পয়েন্ট হলো প্রোটোপ্লাজমীয় সংগঠন। প্রত্যেকটা জীবই কী দিয়ে গঠিত? এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। এই কোষের মধ্যে যদি আমরা ভাগ করি, দেখব দুটো ভাগ আছে। একটা কোষের আবরণ
আর একটা হলো প্রোটোপ্লাজম। প্লাজম শব্দটার অর্থ হলো কি কোনো তরল, ঠিক আছে। প্রোটোপ্লাজমকে যদি ভাঙি আমরা তিনটে অংশ পাব, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, অন্যান্য কোষ অঙ্গাণু। তার মানে কোষের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হলো প্রোটোপ্লাজম। তার মানে কি কোষ থাকলেই প্রোটোপ্লাজম থাকবে, এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া কিন্তু সংঘটিত হয় এই প্রোটোপ্লাজমের মধ্যে। কি সংঘটিত হয়? রাসায়নিক, বিভিন্ন জৈব ও রাসায়নিক বিক্রিয়া। তার মানে হলো প্রত্যেকটা কোষেরই ভৌত ভিত্তি কি? প্রোটোপ্লাজম। তার মানে জীবনের ভৌত ভিত্তি হলো প্রোটোপ্লাজম। জীবনের পরের বৈশিষ্ট্য হলো বৃদ্ধি। যে কোনো জীবই যখন জন্মগ্রহণ করে তাদের তখন আকার আয়তন সঠিক আকার আয়তন ওজন খুব ছোট থাকে, কিন্তু ক্রমাগত কি হয়, তাদের খাদ্য গ্রহণের মাধ্যমে এবং পুষ্টির ফলে কি হয়, তাদের বৃদ্ধি ঘটে। তার মানে বৃদ্ধি কি? বৃদ্ধি হলো খাদ্য গ্রহণ এবং খাদ্যের আত্তীকরণের মাধ্যমে যখন প্রোটোপ্লাজমে সংশ্লেষিত হয়, মানে প্রোটোপ্লাজম তৈরি হবে, তার ফলে কোষের আকার আয়তনে এবং সংখ্যায় বড় হবে, তার ফলে জীবদেহের আকার আয়তন এবং শুষ্ক ওজন বাড়বে, তাকেই বলবো বৃদ্ধি। এখানে একটা কথা আসি, সেটা হলো শুষ্ক ওজন কেন? কারণ জীবদেহের, তোমরা অনেক জানো যে জীবদেহের অনেকটা অংশই জল। এটা কিছু প্রাণী, মানে একটা প্রাণীতে কোনো প্রাণী ভ্যারি করে, কিন্তু জীবদেহের অনেকটা অংশ হলো জল, প্রায় 60 to 70%। সেক্ষেত্রে জলের পরিবর্তনের ফলে তো জীবদেহের ওজনের পরিবর্তন হয়, তাই সেই পরিবর্তনটাকে আমরা অগ্রাহ্য করছি, জীবের শুষ্ক ওজনটা নিচ্ছি বৃদ্ধি মাপার ক্ষেত্রে, ঠিক আছে। এরপর হলো কি, বৃদ্ধিটা কিভাবে হয়? আমরা খাদ্য গ্রহণ করছি, সেই খাদ্য ক্ষুদ্রান্ততে গিয়ে শোষিত হচ্ছে, সেই শোষিত খাদ্য রক্তের মাধ্যমে সমস্ত কোষে পৌঁছে যাচ্ছে, সেই কোষের মধ্যে গিয়ে প্রোটোপ্লাজমের একটা অংশ হয়ে যাচ্ছে খাদ্য। তার ফলে কি হচ্ছে? প্রোটোপ্লাজম সংশ্লেষিত হচ্ছে, মানে প্রোটোপ্লাজমের পরিমাণ ক্রমশ বাড়ছে। এবার তুমি মনে করো, প্রত্যেকটা জীবদেহে অসংখ্য কোষ আছে, প্রত্যেকটা কোষের মধ্যে যদি প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়, প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয় মানে কোষের আকার বাড়বে, আয়তন বাড়বে, শুষ্ক ওজন বাড়বে। তার মানে এরকমভাবে গোটা জীবদেহে যতগুলো কোষ আছে সবকটাতে একই ঘটনা ঘটলে কি হবে? গোটা জীবদেহেরই বৃদ্ধি ঘটবে। পরের পয়েন্ট হলো বিপাক। বিপাককে ইংলিশে বলে মেটাবলিজম। এই কয়েকটা ইংলিশ টার্মও পড়বে, যাতে পরবর্তীকালে যদি ইংলিশ ভার্সন নিয়ে কখনো পড়তে হয় তখন সুবিধা হবে। বিপাক কি? প্রত্যেকটা জীবদেহের মধ্যে প্রতিনিয়ত যে সমস্ত বিক্রিয়া সংঘটিত হচ্ছে সেইগুলোকেই বলে বিপাক। এই বিপাক সাধারণত দুই প্রকার হয়। একটা হলো উপজিতি বিপাক, আর একটা হলো অপজিতি বিপাক।
বিভাগকে ইংলিশে বলে অ্যানাবলিজম। অপচিতি বিভাগকে বলে ক্যাটাবলিজম। এই ইংলিশ টার্ম দুটো জানবে তাহলে পরবর্তীকালে সুবিধা হবে। এই উপচিতি বিপাকটা কাকে বলছে? যে বিপাকে জীবদেহের মধ্যে কিছু গঠন হয়, মানে জীবদেহের কোষের মধ্যে কিছু সংগঠিত হয়, মানে হলো সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ তৈরি হয়, তখন সেটাকে বলে উপচিতি বিপাক। যেমন সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষে কি হয়? উদ্ভিদ দেহে জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক এগুলোর উপস্থিতিতে গ্লুকোজ তৈরি হয়। তার মানে কি? গ্লুকোজ হলো সরল, এই যেগুলো ছিল জল, কার্বন ডাইঅক্সাইড এগুলো ব্যবহার করে তৈরি হচ্ছে কি? গ্লুকোজ। তার মানে সরল থেকে জটিল যৌগ তৈরি হচ্ছে, এটাকে বলছে উপচিতি বিপাক। উপচিতি বিপাক হলো সর্বদা গঠনাত্মকমূলক, মানে এখানে কিছু না কিছু তৈরি হয়। ঠিক আছে, এটা কি? তার মানে গঠনাত্মক। উপচিতি বিপাকের উদাহরণ হলো একটা, যেমন বললাম সালোক সংশ্লেষ, আর একটা একটু আগেই আমরা বললাম বৃদ্ধি যখন বোঝাচ্ছিলাম সেটা হলো পুষ্টি। পুষ্টিতেও কি হয়? কোষের মধ্যে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়, তার মানে এগুলোর ক্ষেত্রে কোষের শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে। অপচিতি বিপাকে আসি, এটা হলো ধ্বংসাত্মক, মানে এখানে কোনো না কোনো কিছু ভেঙে যায়। এই অপচিতি বিপাকে কি হয়? এই বিপাক প্রক্রিয়ায় জটিল জৈব যৌগ ভেঙে গিয়ে সরল জৈব যৌগ তৈরি করে, যেটা আমাদের শরীরে সর্বদা ঘটছে। আমরা যখনই পরিবেশ থেকে অক্সিজেন নিচ্ছি, সেই অক্সিজেন আমাদের ফুসফুসের মাধ্যমে রক্তের মধ্যে দিয়ে প্রত্যেকটা কোষে পৌঁছে যাচ্ছে, এবং সেই কোষে পৌঁছে গিয়ে কোষের মধ্যে যে পুষ্টি উপাদান রয়েছে সেগুলোকে ভেঙে দিয়ে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করছে। শক্তি দিয়েই আমরা সমস্ত কাজ করছি। যেমন আমি এখানে এত কথা বলছি, তোমরা তো মন দিয়ে শুনছো, সমস্ত কিছুর জন্য যা কিছু শক্তি লাগছে সেটা কিন্তু আমরা আসছে শ্বসন থেকে। তার মানে শ্বসন কি হচ্ছে? যে কোনো না কোনো কিছু ভেঙে যাচ্ছে, গিয়ে শক্তি উৎপন্ন হচ্ছে। তাই শ্বসন প্রক্রিয়াটা হলো অপচিতি। তাহলে এখানে উদাহরণের মধ্যে লিখতে পারি শ্বসন। আর হলো রেচন। রেচনের মাধ্যমে আমরা কি করি? শরীর থেকে দূষিত বস্তু বের করে দিই। তাহলে কোষ থেকে যখন দূষিত পদার্থ বেরিয়ে যাবে, মানে হলো জীবদেহ থেকেও বেরিয়ে যাচ্ছে, মানে হলো কোষের তথা জীবদেহের শুষ্ক ওজন কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। উপচিতি বিপাকে শুষ্ক ওজন কি হয়? বাড়ে। অপচিতি বিপাকে শুষ্ক ওজন কমে। এই উপচিতি আর অপচিতি বিপাকের পার্থক্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যখন পার্থক্য অনুযায়ী পড়বে না, তখন এটার সংজ্ঞা বলো, উদাহরণ বলো, নিজে থেকে খুব ভালো করে বুঝে যাবে। তাহলে এটার পার্থক্য যদি আমরা করি, এদিকে হলো উপচিতি, এদিকে হলো অপচিতি। প্রথম পয়েন্ট কি হবে? এই বিপাক গঠনাত্মক। এদিকে পয়েন্টে কি হবে? এই বিপাক ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক বা ভাঙনমূলক, যে কোনো একটা লিখতে পারো। 2 নম্বর পয়েন্ট কি? এই বিপাকে সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ গঠিত হয়। অপচিতি বিপাকে
কি হয়, জটিল জৈব যৌগ ভেঙে সরল জৈব যৌগ তৈরি হয়। সরল জৈব যৌগে পরিণত হয়। ঠিক আছে, এতে কি হয়, এতে কোষের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। কারণটা একটু আগেই বললাম, কারণ কোষের মধ্যে যখন নতুন কোনো জৈব যৌগ গঠিত হবে তখন কোষের ওজন বাড়বে। আর এদিকে কি হলো, এই বিপাকে কোষের শুষ্ক ওজন হ্রাস পায়। ঠিক আছে, এগুলো উপজিত উপজিতি বিপাকের পার্থক্য। উদাহরণ দিয়ে কখনো আলাদা কোনো পয়েন্ট হয় না পার্থক্যে, সেই জন্য আমি এখানে উদাহরণ দিলাম না, কিন্তু তোমরা যখন এখানে সংজ্ঞা করবে তখন উদাহরণটা করে নেবে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে চাই, যখন বাচ্চারা ছোট থেকে বড় হয় তাদের মধ্যে কিন্তু উপজিতি বিপাক তখন খুব বেশি পরিমাণ হয়, মানে তখন তাদের মধ্যে পুষ্টি বেশি পরিমাণ হয়, সেজন্য কি হয়, গ্রোথ অনেক বেশি। ঠিক তেমনি বৃদ্ধ বয়সে ভাঙনমূলক বিক্রিয়া মানে অপচিতি বিপাক অনেক বেশি পরিমাণ হয়, সেই সময় কি হয়, শরীর সেই জন্য ভাঙতে থাকে। ঠিক আছে, যেমন কোষ বিভিন্ন শরীরের ক্ষয় হতে থাকে, তো সেই সময় অপচিতি বিপাক বেশি। মানে কি, ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি উপচিতি বিপাক হয় না, সেটা নয়, উপচিতি বিপাকের পরিমাণ অনেক বেশি, হার অনেক বেশি, উপচিতি বিপাক অনেক বেশি হয় অপচিতির থেকে। ঠিক বৃদ্ধ বয়সে উপচিতিও হয় কিন্তু অপচিতির হার অনেকটা বেশি। এই দুটো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এই বিপাকের সম্পর্কে। পরের পয়েন্ট হলো চলন গমন। চলন কাকে বলে, কোনো জীব যখন একই স্থানে আবদ্ধ থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তখন তাকে বলে চলন। যেমন আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে লিখছি বা তোমাদেরকে বোঝাচ্ছি, এটা হলো চলন। আমার কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে না, আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি, শুধু হাত পা কার এসে দাঁড়াচ্ছি। আর গমন কাকে বলবো, যখন মানুষ মানে কোনো জীবের সামগ্রিক অবস্থার পরিবর্তন হচ্ছে, মানে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে, তখন তাকে বলবো গমন। মানে কি, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি বোর্ডে লিখবো, আমাকে তো এই যে ঘুরতে হচ্ছে বা এরকম করে লিখতে হচ্ছে, এই গোটাটা হলো গমন। তার ফলে কি হচ্ছে, আমার অবস্থার পরিবর্তন হচ্ছে। এই অবস্থার পরিবর্তন বা এটা কি বলছে, সামগ্রিক অবস্থার পরিবর্তন, মানে সম্পূর্ণভাবে আমি সরে যাচ্ছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি এখানে হাত টেনে লিখি তাহলে কিন্তু সেটা গমনের মধ্যে পড়ছে না, সেটা হলো চলন। এই চলন বা গমন জীবনের অন্যতম একটা বৈশিষ্ট্য, এটা প্রত্যেকটা জীবেরাই দেখায়। উদ্ভিদও দেখায়, প্রাণীরাও দেখায়। উদ্ভিদের চলন তুমি কিভাবে বুঝবে, সেটা হলো, ধরো জানলার সামনে একটু টবের গাছ রেখে দিলে ক্রমশ দেখবে কি যেদিক থেকে সূর্যালোক আসে উদ্ভিদের যে ডগাটা সেই দিকে বৃদ্ধি পাবে, সেটা হলো উদ্ভিদের আলোর দিকে চলন হচ্ছে। ঠিক তেমনি মানুষও চলন, প্রত্যেকটা জীবই চলন করে একই স্থানে দাঁড়িয়ে থেকে, আবদ্ধ থেকে হাত পা নাড়ায়। কিন্তু গমন কারা দেখায়, সাধারণভাবে গমন শুধু প্রাণীরাই দেখায়, কারণ উদ্ভিদরা তো সামগ্রিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে অবস্থান পরিবর্তন করতে পারে না। কিন্তু এর কিছু কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো ভালো করে দেখে নাও। এমন কিছু প্রাণী আছে যারা গমন করতে পারে না প্রাণী হওয়া সত্ত্বেও, এদেরকে বলে গমনে অক্ষম প্রাণী। তারা হলো স্পঞ্জ, ওবেলিয়া, অ্যাসিডিয়া, প্রবাল এরা। স্পঞ্জ প্রাণীটাকে এই রঙটাই দেখতে, সাধারণত সমুদ্রের তলদেশে দেখা যায়।
এদের দেহের অগ্রভাগে একটা বরফ গর্ত থাকে আর এদের গায়ে অসংখ্য ছোট ছোট ফুটো থাকে। এই গায়ে ছোট ছোট ফুটো দিয়ে জল দেহের ভিতরে প্রবেশ করে, গিয়ে এখান দিয়ে গিয়ে বড় ফুটো দিয়ে বেরিয়ে আসে। বড় ফুটোটাকে বলে অস্টিয়া, গায়ে ছোট ছোট ফুটোগুলোকে বলে অস্কিউলাম। এদের মাধ্যমে কিন্তু এরা খাদ্য গ্রহণ করে। এই যে জলের প্রবাহ, এর মাধ্যমে এরা খাদ্য গ্রহণ করে। এরা কিন্তু আলাদা করে নড়াচড়া করতে পারে না, মানে এরা মাটির সাথে দেখো এখানটা আবদ্ধ হয়ে রয়েছে, মানে হলো এরা গমনে অক্ষম প্রাণী। আরেকটা এক্সেপশন আছে, সেটা হলো গমনে সক্ষম উদ্ভিদ। আমি কি বললাম একটু আগে, যে উদ্ভিদরা সাধারণভাবে গমন করতে পারে না, কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে এক্সেপশন, তারা পারে। যেমন হলো ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, এগুলো প্রচন্ড ছোট শৈবাল, বুঝতেই পারছো এদেরকে এরকম টাইপ দেখতে। এগুলো হলো পিলি, এগুলো মানে এগুলো এরা কি করে, মুভ করে, এবং তার ফলে ওরা ক্রমশ সামনের দিকে এগিয়ে যায়। মানে ধরো এইগুলো এরা সঞ্চালন করে, এগুলো এরা সঞ্চালন করে, ফলে এরা ক্রমশ আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। তার মানে হলো এরা উদ্ভিদ হওয়া সত্ত্বেও গমন করতে পারে। এই চলন আর গমনের পার্থক্য আমরা এবার পড়ে নেব, কারণ চলন গমনের পার্থক্য খুব ইম্পর্টেন্ট। চলো চলন গমনের পার্থক্যটা পড়ে নেওয়া যাক। প্রথম পয়েন্ট হলো, এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, মানে সামগ্রিক মানে সম্পূর্ণ স্থান পরিবর্তন হয় না। আর গমনে কি এই প্রক্রিয়ায় জীবের সম্পূর্ণ স্থান পরিবর্তন হয়, মানে জীব এক জায়গা থেকে অন্য জায়গায় একদম সরে যায়। 2 নম্বর পয়েন্ট কি, এই প্রক্রিয়ায় জীবের অঙ্গ বিশেষের সঞ্চালন ঘটে। সমস্ত অঙ্গের একসাথে সঞ্চালন ঘটছে না, নির্দিষ্ট কিছু অঙ্গের সঞ্চালন ঘটছে চলনের ক্ষেত্রে। গমনে কি হয়, এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক দেহের সঞ্চালন ঘটে, মানে পুরো সমগ্র দেহই সঞ্চালিত হয়, মানে পুরো এক জায়গা থেকে এক জায়গায় জীবদেহ সরে যাচ্ছে। এখানে কি থার্ড পয়েন্ট হলো, কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকেও চলন সম্ভব, কিন্তু গমন কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে গমন সম্ভব নয়। চলন যে কোনো জীবের পক্ষেই সম্ভব, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী, যে কোনো জীবই চলন দেখায়। নিম্ন শ্রেণীর কয়েকটা প্রাণী ব্যতিরেকে সমস্ত প্রাণী গমন করতে পারে, কিন্তু উদ্ভিদ পারে না। 5th পয়েন্ট কি, চলন হলে গমন হবে এমন নিশ্চয়তা নেই। শুধুমাত্র চলনও হতে পারে, কিন্তু গমন হলেই চলন হবে, কারণ গমন হলো অনেক প্রকার চলনের সম্মিলিত ভাবে যে ফলাফল, ফলে গমন হলে চলন হবে। এই পয়েন্টগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে এবং সম্মানে যদি প্রয়োজন হয় তাহলে খাতাতেও লিখে নিতে পারো। এই পার্থক্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা এই লাস্ট পয়েন্ট থেকে একটা জিনিস জানতে পারি, সেটা হলো চলন আর গমনের নির্ভরশীলতা। চলন হলেই গমন হবে এটা কিন্তু সবসময় হবে না, ঠিক আছে, শুধুমাত্র চলনও হতে পারে, কিন্তু গমন হওয়া মানে গমনের সাথে চলন অবশ্যম্ভাবী হবে, মানে হবেই হবে। গমন হচ্ছে মানে ওর মধ্যে চলন আছে। এখান থেকে কোনো ছোট প্রশ্ন তোমাদের আসবে। পরবর্তী বৈশিষ্ট্য হলো জীবনচক্র। জীবনচক্র মানে কি, কোনো জীবের জন্ম, বৃদ্ধি, প্রজনন, বার্ধক্য এবং মৃত্যু, এই যে পর্যায়ক্রমিক ঘটনাগুলো, এগুলোকেই বলে জীবনচক্র। এগুলোকে পর্যায়ক্রমিক ঘটনা টোটালটাকে বলে জীবনচক্র। মানে কোনো জীবের জন্ম হলো, তারপর সেই জীবটা কি হলো, বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে পুষ্টি পদ্ধতিতে, তারপর কি হলো, তারপর সে প্রজনন করলো, তারপর ক্রমশ বার্ধক্য এলো, তারপর কি হলো, মৃত্যু। এই যে পর্যায়ক্রমিক ঘটনা, পর্যায়ক্রমিক মানে কি, সবসময় একমুখী হচ্ছে, উল্টোটা কখনো হয় না, ঠিক আছে। এই যে পর্যায়ক্রমিক ঘটনা, এইটাকেই বলে জীবনচক্র।
এই বৈশিষ্ট্যগুলো জীবনের মধ্যে সাধারণভাবে দেখা যায়। আরও কতগুলো বৈশিষ্ট্য জীবনের মধ্যে দেখা যায় বা পরবর্তী ক্লাসে তোমরা এই টার্মগুলো শুনতে পাবে। তাই সেই টার্মগুলো সম্পর্কে আমি জাস্ট কতগুলো ইনফরমেশন দিয়ে রাখছি। পরেরটা হলো জীবের বৈশিষ্ট্যের মধ্যে না একটা বৈশিষ্ট্য হলো পরিব্যক্তি। পরিব্যক্তি মানে কি? পরিব্যক্তি বা ইংলিশে এটাকে বলে মিউটেশন। পরিব্যক্তি কি? পরিব্যক্তি হলো জিনের মধ্যে এমন কোনো পরিবর্তন যেটা এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যায় এবং সেটা গিয়ে তার মধ্যে একটা নতুন বৈশিষ্ট্য তৈরি করে, তাকে বলছে পরিব্যক্তি বা মিউটেশন। এইরকম টাইপ দেখতে হয়, ঠিক আছে? জিনের মধ্যে এই অংশটুকু ধরো বদলে গেল, মানে হলো জিনটা এইরকম ছিল তো এই অংশটুকু অন্য রং হয়ে গেল, যার ফলে এটা কিন্তু অন্য একটা বৈশিষ্ট্যকে দেখাচ্ছে এবং এইটা কি হলো পরবর্তী প্রজন্মে চলে গেল। পরবর্তী প্রজন্মে যাওয়ার ফলে কি হলো সে কোনো নতুন বৈশিষ্ট্য দেখাচ্ছে, তাকে বলছে পরিব্যক্তি। এটা কি ক্ষেত্রে হয়? অনেক সময় হয় বাবা এবং মা দুজনকারই চোখের আইবল ধরো কালো, কিন্তু সন্তানদের ক্ষেত্রে সেটা কখনো হলো ব্রাউন। তার মানে কি সেই যে বৈশিষ্ট্যটা বদলে গেল, নতুন বৈশিষ্ট্য একটা এসে গেল, তার মানে সেই জিনের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে বা মিউটেশন হয়েছে, যার ফলে এই বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছে, ঠিক আছে? পরিব্যক্তি। আর আরেকটা টার্ম শুনবে এরপর, সেটা হলো বিবর্তন। বিবর্তন মানে কি? বহু বছর ধরে একটা প্রাণী কিন্তু এই পরিবেশে থাকার জন্য সবসময় সে পরিবেশের সাথে মানিয়ে নিতে চায়, তার ফলে তার মধ্যে কোনো না কোনো পরিবর্তন এসে যায়। এই যে পরিবর্তনগুলোই হতে হতে বহু যুগ পর দেখা যায় যে যে প্রাণীটার অ্যানসেস্টর, যে প্রাণী মানে যেখান থেকে এসেছে সেই প্রাণীটার সাথে বেশ কিছু ডিফারেন্স হয়ে গেছে, সেইটাকে বলছে বিবর্তন। যেমন আমরা ধরে এসেছি গরিলা বা শিম্পাঞ্জি থেকে, তাদের ক্ষেত্রে কি হয়েছে? তাদের ক্ষেত্রে গাছে থাকার জন্য তাদের যে যে বৈশিষ্ট্য আছে বা গাছের ডাল ধরার জন্য বা গাছের মধ্যে ঝুলবার জন্য যা যা বৈশিষ্ট্য আছে আমাদের মধ্যে, সেই বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে কি হচ্ছে লুপ্ত হয়ে গেছে। আমরা একটা তাদের বিবর্তনের ফলে আমরা এসেছি, তাই তো? এইটা হলো বিবর্তন, মানে বছর বছর ধরে কোনো নতুন নতুন বৈশিষ্ট্য তার মধ্যে এসেছে, ফলে প্রাণীটা আগের প্রাণীর থেকে একটু আলাদা হয়েছে, আবার তারপরের প্রাণীটা আগেরটার থেকে আরেকটু আলাদা হয়েছে, এবং বছর বছর চলতে চলতে যে নতুন প্রাণী এসেছে সেই প্রসেসটাকেই বলছে বিবর্তন। এরপর তাহলে আমরা চলো দেখে নিই যে জীবনের বৈশিষ্ট্যগুলো তো সব জেনে নিলাম, এবার জানবো যে জীব আর জলের কি পার্থক্য। এটা আলাদা করে পড়ার কিছু নেই, সবাই জানে, সবাই যে বোঝে। প্রথম হলো প্রোটোপ্লাজম। প্রথম বৈশিষ্ট্য, জীবের প্রোটোপ্লাজম আছে, জলের প্রোটোপ্লাজম নেই। 2 নম্বর কি? উত্তেজিকা, মানে উত্তেজনায় যে সাড়া দেওয়ার যে ধর্ম, সেটা জীব দেখায়, জড় পদার্থ দেখায় না। পরের পয়েন্ট হলো বৃদ্ধি ও পুষ্টি, জীব দেখায়, জড় পদার্থ দেখায় না। ফোর্থ হলো চলন গমন, জীব দেখায়, জড় পদার্থ দেখায় না। 5 বিপাক, জীব দেখায়, জড় পদার্থ দেখায় না। 6 হলো প্রজনন, জীব দেখায়, জড় পদার্থ দেখায় না। জীবন চক্র, জীবের জীবন চক্র আছে, জলের জীবন চক্র নেই। পরের পয়েন্ট হলো নির্দিষ্ট আকার ও আয়তন। নির্দিষ্ট আকার আয়তন জীবের ক্ষেত্রে আছে, জড় পদার্থের ক্ষেত্রে নেই।
হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা চ্যানেল। আমি অরুণিমা। আজ নবম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় অংশ জীবের উৎপত্তি, এই অংশটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমাদের জীবনের উৎপত্তি কিন্তু একদিনে হয়নি, বহু বছর লেগেছে এই জীবনের উৎপত্তির জন্য। মনে করা হয় যে পৃথিবী গ্রহটাই অ্যাকচুয়ালি সূর্য থেকে একটা অংশ ছিটকে এসেছে এবং ক্রমশ সেটা ঠান্ডা হয়েছে এবং ঠান্ডা হওয়ার পর এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যার ফলে সেখানে প্রাণের সৃষ্টি হয়েছে। সেটা বহু বহু বছর লেগেছে, একদিনে হয়নি। মনে করা হয়, এটা গেস করে নেওয়া হয়, কারণ সেই সময় তো প্রাণী ছিল না। 500 কোটি বছর আগে সূর্যের থেকে একটা অংশ ছিটকে আসে। সূর্যটা কি জ্বলন্ত অগ্নিপিণ্ড, সেখান থেকে যদি একটা অংশ ছিটকে আসে সেটাও জ্বলন্ত অগ্নিপিণ্ডই ছিল। সেইটা কি হয়েছে, গ্র্যাজুয়ালি ঠান্ডা হয়েছে। প্রথমে সেটা প্রচণ্ড গরম, মানে উত্তপ্ত বাষ্পপূর্ণ ছিল, ঠিক আছে। সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে হয়ে কী হয়েছে, বাষ্প মানে গ্যাসীয় অবস্থা থেকে এসেছে হলো তরলে, তারপর তরল থেকে এসেছে কঠিন। ধরে নাও এটা পৃথিবী, এর কেন্দ্রের দিকে জড়ো হয়েছে ভারী মৌলগুলো। এর মধ্যে কি কি আছে, ভারী মৌলর মধ্যে লোহা, নিকেল, ঠিক আছে। এই যে এই আস্তরণে এইখানে কি ছিল, এগুলো হলো মাঝারি ভারী, যেগুলো মাঝারি ভারী মৌল। তারা কে কে, যেমন অ্যালুমিনিয়াম, সিলিকন, এই সমস্ত জায়গায়। আর সবচেয়ে যে হালকা মৌলগুলো, সেগুলো এই গ্যাসীয় পরিবেশ সৃষ্টি করে। হালকা মৌল কি সৃষ্টি করে, এই গ্যাসীয় পরিবেশটা পৃথিবীর চারপাশে সৃষ্টি করে। তাতে কে কে ছিল, নাইট্রোজেন ছিল, কার্বন, হাইড্রোজেন, হিলিয়াম। কিন্তু বাতাসে এরা কেউই ফ্রি অবস্থায় ছিল না, মানে মুক্ত অবস্থায় ছিল না। এরা কোনো না কোনো যৌগ গঠন করেছিল। যেমন ধরো, কার্বনের সাথে হাইড্রোজেন মিলে মিথেন যৌগ করেছিল, কার্বনের সাথে অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড করেছিল, হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলে জল করেছিল, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া করেছিল। আর হিলিয়াম যেহেতু বিক্রিয়া করে না, তাই হিলিয়াম এই রূপেই ছিল। নাইট্রোজেনের সাথে কার্বন জুড়েছিল সায়ানাইড, আর এটাই যখন যৌগ রূপে ছিল, এটা হলো সায়ানোজেন। এবার এগুলোর মধ্যে দেখছো এই যে জল, এই জলটা কি হলো, আরও ঠান্ডা হচ্ছে। এই অবস্থায় ছিল, বাষ্পরূপে ছিল, তাই তো। এই বাষ্প থেকে কি সৃষ্টি হলো মেঘ। এবং মেঘের মধ্যে এই যে যৌগগুলো ওর মধ্যে ছিল মেঘের সাথে। এবার আরও ঠান্ডা হতে হতে মেঘ ঘনীভূত হলো। মেঘ ঘনীভূত হয়ে কি হলো, বৃষ্টি হলো। এই বৃষ্টি কিন্তু এমনি বৃষ্টি না, মানে যুগ যুগ ধরে এই বৃষ্টি চলেছিল। এবং তার ফলে কি হলো, পৃথিবীর যেখানে এরম ধরো খাঁজের ছিল, সেইগুলো সব এরম বৃষ্টির জলে ভরে গেল এবং এগুলো দিয়ে সমুদ্র সৃষ্টি হলো। এটা আমি বোঝানোর জন্য এত ছোট এঁকেছি, এটা এরম এত ছোট নয়, ঠিক আছে। এইরকম মানে কি বলবো, উঁচু নিচু যা অংশ ছিল, সেই নিচু অংশগুলো সব এই বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে গেল এবং সেগুলো থেকে সমুদ্র সৃষ্টি হলো। কিন্তু কি ছিল, ধরো এইটা একটা সমুদ্র সৃষ্টি হয়েছে, এর পাশেই রয়েছে কোনো আগ্নেয়গিরি, এখান থেকে লাভা বেরোচ্ছে। এই লাভাগুলো এসে ক্রমশ কী হচ্ছে, সমুদ্রের জলে মিশছে। ফলে সমুদ্রের জলটা কিন্তু তখন বেশ কী ছিল, উত্তপ্ত ছিল। এবার এই উত্তপ্ত জলের মধ্যে এই যৌগগুলো সব দ্রবীভূত হয়ে রয়েছে। তার সাথে কি হলো, কোনো একটা সময় ধরো স্পার্ক হলো, স্পার্কের ফলে সেই শক্তিটা এখানে এলো। সেই সময় এই যে অজৈব যৌগগুলো পরস্পর বিক্রিয়া করে জৈব যৌগের সৃষ্টি হলো। এই বিক্রিয়ার ফলেই প্রথম কি সৃষ্টি হলো,
প্রথম জৈব যৌগ সৃষ্টি হলো। জৈব যৌগ, এই জৈব যৌগের মধ্যে কি কি তৈরি হয়েছিল? গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। এগুলো কি ছিল? এগুলো সব ছিল অজৈব যৌগ। অজৈব যৌগ থেকে কি তৈরি হলো? জৈব যৌগ। এইখানে একটা কেমিক্যাল বিক্রিয়া হলো, এর ফলে এটা সৃষ্টি হলো। এইটাকে বলে কেমোজেনি। কি বলে? কেমোজেনি। এইটা হলো প্রথম জৈব যৌগ সৃষ্টি হলো। এইখানে সমুদ্রের উত্তপ্ত জলের মধ্যে এই যে জৈব যৌগগুলো মিশে রয়েছে, এইটাকেই JBS হ্যালডেন এটাকেই বলেছিলেন হট ডাইলিউট স্যুপ। কি নাম? JBS হ্যালডেন, বিজ্ঞানী হ্যালডেন বলেও পরিচিত। আর এই যে সমুদ্রের উত্তপ্ত জলের মধ্যে এই অজৈব যৌগগুলো মিশেছিল বৈদ্যুতিক স্পার্ক হওয়ার জন্য, সেইটা এসে এই বিক্রিয়াটাকে করতে সাহায্য করলো এবং তার ফলে জৈব যৌগও তৈরি হলো। এই যে সামুদ্রিক যে অবস্থাটা, এইটাকে বলেছিলে হট ডায়ালিউট স্যুপ, মানে হলো গরম পাতলা স্যুপের মতো, মানে এই জলটার কনসিস্টেন্সিটা ছিল স্যুপের মতো। বোঝা গেল? এই জৈব যৌগগুলোর মধ্যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, তারপর হলো পিউরিন, পিরিমিডিন, এগুলো সব তৈরি হলো। এই নামগুলো ভালো করে পড়বে প্রত্যেকটারই, কারণ প্রত্যেকটা থেকে ইন্ডিভিজুয়াল কিছু না কিছু তৈরি হয়েছে। যেমন অনেকগুলো গ্লুকোজ পরস্পর সাথে হয়ে তৈরি করলো পলিস্যাকারাইড। কি তৈরি হলো? পলিস্যাকারাইড। এই অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরস্পর জুড়ে তৈরি করলো কি? প্রোটিন। এই যে ফ্যাটি অ্যাসিড জুড়ে জুড়ে তৈরি করলো লিপিড। ফ্যাটি অ্যাসিড কি তৈরি করলো? লিপিড। এই পিউরিন আর পিরিমিডিন থেকে তৈরি হলো নিউক্লিক অ্যাসিড। পিউরিন, পিরিমিডিন থেকে কি তৈরি হলো? নিউক্লিক অ্যাসিড। দেখো, এই যে গ্লুকোজ থেকে পলিস্যাকারাইড, অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড থেকে লিপিড, পিউরিন পিরিমিডিন থেকে নিউক্লিক অ্যাসিড, এই যে বিক্রিয়াগুলো ঘটলো এইগুলোকে বলে বায়োজেনি। বিক্রিয়াগুলোকে কি বলে? বায়োজেনি। প্রথমে কেমিক্যাল থেকে তৈরি হলো জৈব যৌগ, তাই এর নাম কেমোজেনি। আর এটা হলো কি? জৈব যৌগ থেকেই আরেকটু জটিল জৈব যৌগ তৈরি হচ্ছে, তাই এর নাম হলো বায়োজেনি। ঠিক আছে? এর পরের স্টেজে কি হবে? এই যে পলিস্যাকারাইড, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড এগুলো পরস্পর যুক্ত হতে তো বললাম যে সমুদ্রের জলের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এগুলো সবই দ্রবীভূত অবস্থায় ছিল এবং সমুদ্রের জলটি ছিল উষ্ণ। এই অবস্থায় কি হলো? এই সমুদ্রের জল থেকে ক্রমশই প্রোটিন, লিপিড এগুলো আলাদা হয়ে গেল। এই আলাদা হয়ে গিয়ে এর একটা কোলয়েড জাতীয় পদার্থ সৃষ্টি করলো। এই কোলয়েড জাতীয় পদার্থকে বিজ্ঞানী ওপারিন এটার নাম দেন হলো কোয়াসারভেট। চলো দেখিনি এটা কিরম দেখতে। কোয়াসারভেটের দ্বিস্তরী আবরণ ছিল, এটার বাইরে দুটো স্তরের আবরণ ছিল, যেটা প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত ছিল। ঠিক আছে?
আর এটার বেশিরভাগ অংশই ছিল প্রোটিন আর খুব অল্প পরিমাণ লিপিড আর কার্বোহাইড্রেটও ছিল। ঠিক আছে, এটা হলো কি লিপিড আর এটা কি কার্বোহাইড্রেট। ঠিক আছে, আর এটা হলো প্রোটিন। বুঝে গেল? এর নাম হলো কি কোয়াসারভেট। এই কোয়াসারভেট কতগুলো বৈশিষ্ট্য দেখাতে পারত, তার মধ্যে একটি হলো এরা অ্যামিনো অ্যাসিডের শৃঙ্খল গঠন করতে পারত, এরা আকারেও বড় হতে পারত, কিন্তু এরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম নয়। তাই জন্য এটাকে কিন্তু প্রোক্যারিওটিক কোষ বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে প্রোটোবায়ন্ট। বায়ন্ট শব্দটার অর্থ হলো জীব, প্রোটোবায়ন্ট মানে হলো জীবের আগের অবস্থা, মানে প্রপার জীব তৈরি হয়নি, তার আগের অবস্থা। সেজন্য কোয়াসারভেটকে বলা হচ্ছে প্রোটোবায়ন্ট। বিজ্ঞানী ফক্স 1965 সালে মাইক্রোস্ফিয়ার বলে একটা প্রোটোবায়ন্টের কথা বলেছিলেন, যার গঠনটা অনেকটাই কোয়াসারভেটের সাথে মেলে, আবার কিছুটা মেলেও না। তিনি কি বলেছিলেন যে যখন পৃথিবীর সমুদ্রের জল উত্তপ্ত ছিল, যখন তার মধ্যে ওই জৈব যৌগগুলো সব দ্রবীভূত অবস্থায় ছিল, সেখান থেকে প্রোটিনগুলো আলাদা হয়ে এমন একটা গঠন সৃষ্টি করেছে যেটা ছিল কোষের আদি অবস্থা। সেটা কিরম দেখতে ছিল? এটা একটা বলের মতো আকার ছিল। ঠিক আছে, আর এর ভেতরে ছিল শুধুই প্রোটিন, আর এর যে বাইরের আবরণটা সেটা কি দিয়ে গঠিত ছিল? প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত ছিল। আর এই যে পর্দাটা, এই পর্দাটা ছিল অর্ধভেদ্য। ঠিক আছে, অর্ধভেদ্য মানে কি? এর মধ্যে দিয়ে দ্রাবক চলাচল করতে পারতো, কিন্তু দ্রাবও চলাচল করতে পারতো না। আর এই মাইক্রোস্ফিয়ার আকারে বড় হতে পারত, এর আকার 1 থেকে 1000 মাইক্রোমিটার অবধি হতে পারত। আর দুটো বৈশিষ্ট্য আছে এই মাইক্রোস্ফিয়ারের। মাইক্রোস্ফিয়ার 1 নম্বর হলো এরা অ্যামিনো অ্যাসিডের শৃঙ্খল গঠন করতে পারত, মানে এদের মধ্যে অ্যামিনো অ্যাসিড জুড়ে 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 প্রোটিন তৈরি করতে পারত। 2 নম্বর বৈশিষ্ট্য হলো এরা নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন করতে পারত। এই যে নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি জীব সৃষ্টির ক্ষেত্রে, কারণ কি নিউক্লিওটাইডই হলো কি ডিএনএ বা আরএনএর অংশ। তার মানে বুঝতে পারছো যে কোয়াসারভেটের থেকে মাইক্রোস্ফিয়ার কিন্তু কিছুটা উন্নত হচ্ছে, কারণ এরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে। এই কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার এই দুটোর সাথে যখন কি যুক্ত হলো? নিউক্লিক অ্যাসিড যুক্ত হলো, তখন সৃষ্টি হলো কি একটা কোষ, যেটা হলো প্রোক্যারিওটিক কোষ। তার মানে কি এই কোয়াসারভেট আর মাইক্রোস্ফিয়ারই ছিল প্রোটো সেল বা প্রোটোবায়ন, যেটা আস্তে আস্তে নিউক্লিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে আরও উন্নত হয়ে তৈরি হলো প্রোক্যারিওটিক কোষ হলো। এই কোষগুলোর ক্ষেত্রে নিউক্লিয়াসটি কিন্তু সুসংগঠিত ছিল না, এবং এদের ভেতরে যে জেনেটিক ম্যাটেরিয়াল ছিল সেটা প্রপার মানে আবৃত ছিল না, সেই জন্য এরা ছিল প্রোক্যারিওটিক কোষ। এই প্রোক্যারিওটিক কোষের মধ্যে ছিল ব্যাকটেরিয়া, শৈবাল। এরা এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে অন্যতম একটা ব্যাকটেরিয়া ছিল সায়ানোব্যাকটেরিয়া। এই সায়ানোব্যাকটেরিয়া সেই সময় কি করেছিল? প্রকৃতিতে তো মুক্ত অক্সিজেন ছিল না, এরা প্রকৃতির যে গ্যাসীয় অবস্থা সেটাকে ব্যবহার করে প্রচুর পরিমাণ অক্সিজেন বাতাসে রিলিজ করে, এবং সেটা যুগ যুগ ধরে হয়, মানে বহু সময় ধরে। এর মানে সেই সময় শুধু প্রোক্যারিওটিক কোষই রয়েছে, আর এই সায়ানোব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে অক্সিজেন রিলিজ করেছিল। সায়ানোব্যাকটেরিয়া এইভাবে বিক্রিয়া করে
বাতাসে প্রচুর পরিমাণে মুক্ত অক্সিজেন বার করলো এবং সেই অক্সিজেনটা নিয়েই পরবর্তীকালে ইউক্যারিওটিক কোষেরা বেঁচে রইল। ইউক্যারিওটিক কোষটাকে তাহলে কাকে বলছে? যাদের হলো নিউক্লিয়াসটি আবৃত থাকছে এবং সুসংগঠিত, তাদেরকে বলছে ইউক্যারিওটিক কোষ। এবার ইউক্যারিওটিক কোষের মধ্যে কি প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, এইভাবে এই প্রাণী কোষ উদ্ভিদ কোষ আস্তে আস্তে আসতে থাকলো এবং প্রাণী ক্রমশ উদ্ভিদ এবং প্রাণী উন্নত হতে থাকলো। চলো দেখে নিই প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য। প্রথম পয়েন্টই হলো প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াস সংগঠিত নয়, আর ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসটি সংগঠিত এবং পর্দা ঘেরা। পরের পয়েন্ট হলো প্রোক্যারিওটিক কোষের মধ্যে কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, কিন্তু ইউক্যারিওটিক কোষের মধ্যে অন্যান্য যে কোষ অঙ্গাণু সেগুলো পর্দা ঘেরা হয়। থার্ড পয়েন্ট হলো এই কোষের মধ্যে যে রাইবোসোম থাকে সেটা 70S প্রকৃতির, আর ইউক্যারিওটিক কোষের মধ্যে যে রাইবোসোম থাকে সেটা 80S প্রকৃতির। লাস্ট পয়েন্ট হলো প্রোক্যারিওটিক কোষের যে কোষ প্রাচীর সেটা প্রধান উপাদান হলো পেপটাইডোগ্লাইক্যান, আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে দুটো ভাগ আছে, উদ্ভিদ আর প্রাণী। উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রধান উপাদান হলো সেলুলোজ, আর প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না, শুধুমাত্র কোষ পর্দায় থাকে। এখন আমরা দেখব তা থেকে এত রকম জৈব বৈচিত্র্য কিভাবে এলো। জৈব বৈচিত্র্য কি? বিভিন্ন প্রকার পরিবেশে বা বাস্তুতন্ত্রে বা বাসস্থানে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে বলছে জীব বৈচিত্র্য। পৃথিবীতে 30 মিলিয়ন জীবের জীববৈচিত্র্য দেখা যায়। এই জীববৈচিত্র্যের কারণ কি? তার প্রধান কারণ হলো মিউটেশন বা পরিব্যক্তি। মিউটেশন বা পরিব্যক্তি কি? কোনো জীবের মধ্যে সঞ্চারণযোগ্য যে জিন, মানে যে জিন এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যায়, সেই জিনের মধ্যে কোনো আকস্মিক পরিবর্তন এলে সেই পরিবর্তনটাকে বলছে মিউটেশন। তখন মিউটেশনের ফলে কি সৃষ্টি হচ্ছে প্রকরণ। দেখো প্রকরণ কাকে বলে? একই প্রজাতির জীবেদের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য দেখা যায় তাকেই বলছে প্রকরণ। এই প্রকরণগুলো অনেকগুলো কারণের হতে পারে। আচরণগত হতে পারে, মানে ধরো একই প্রজাতির প্রাণী কিন্তু তাদের আচরণ অনুযায়ী তারা একটা ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছে। আকার আয়তন গঠন অনুযায়ীও ভাগ হয়ে যেতে পারে, বংশগত অনুযায়ী তো ভাগ হয়েই যায়। আর একটা হলো সঞ্চারণযোগ্য কিছু পরিবর্তন জিনের মধ্যে, যার জন্য নতুন জীব সৃষ্টি হয়ে যায়। তাহলে এই জীব বৈচিত্র্যের প্রধান দুটো কারণ হলো, একটা হলো পরিব্যক্তি, একটা হলো প্রকরণ। এই দুটো কারণের ফলেই আমাদের পৃথিবীতে সৃষ্টি হয়েছে প্রায় 30 মিলিয়ন বা 300 লক্ষ জীব। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিন্সবাড়ি অরুণিমা চ্যানেল। আজকে নবম শ্রেণী প্রথম চ্যাপ্টারের থার্ড পার্ট জীববিদ্যা, তার প্রয়োগ ও তার শাখা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো জীববিদ্যাকে আমরা কি বলি? বায়োলজি বলি। বায়োলজি শব্দটা দুটো গ্রিক শব্দ দিয়ে গঠিত। তার একটা হলো বায়োস আর একটা হলো লোগোস। ঠিক আছে, এই বায়োস শব্দের অর্থ হলো লাইফ, মানে জীব বা জীবন। লোগোস শব্দের অর্থ হলো স্টাডি, তার মানে জীব সম্পর্কিত যে অধ্যয়ন তাকেই বলছে বায়োলজি। 1801 সালে বিজ্ঞানী ল্যামার্ক জীববিদ্যার নামকরণ করেছিলেন। তাহলে জীববিদ্যা কি? বিজ্ঞানের যে শাখায় জীবনের তথা জীবের বিভিন্ন প্রক্রিয়া, তাদের প্রকারভেদ, তাদের অভ্যাস, এগুলো সম্পর্কিত পড়াশোনা করা হয় সেটাকে বলছে জীববিদ্যা। তোমরা জীববিদ্যা কেন পড়বে? জীববিদ্যার গুরুত্ব কী সেটার কারণ যদি বলতে চাই, তার প্রধান কারণ হলো তোমার আশেপাশে যে কীটপতঙ্গ, জীব, প্রাণী, উদ্ভিদ এরা আছে, এদের সম্পর্কে তোমার একটা কৌতূহল তৈরি করা। তারপর ধরো উদ্ভিদ গোষ্ঠী, প্রাণী গোষ্ঠী সম্পর্কে তোমার একটা জ্ঞান লাভ করা। তার ফলে কি হবে? তার ফলে এই যে জীবগুলো একে অপরের ওপর যে সম্পর্ক এবং সমস্ত জীবের সাথে পরিবেশের কি সম্পর্ক এটা জানতে পারবে। তারপর ধরো পরিবেশ সংক্রান্ত যে সামাজিক সমস্যা, বৃক্ষচ্ছেদন, অতিবৃষ্টি, মহামারী ইত্যাদি, এইগুলো সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি হবে এবং তুমি সেই সঠিক ধারণা
অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে পারবে। তারপর ধরো জীববিদ্যার মাধ্যমে বিভিন্ন রকম গবেষণা করা হচ্ছে, যার সাহায্যে নতুন ওষুধ বলো, টিকা বলো, বিভিন্ন কিছু তৈরি করা হচ্ছে, নতুন কিছু আবিষ্কার করা হচ্ছে। তারপর ধরো যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই প্রাকৃতিক সম্পদগুলোকে কিভাবে ব্যবহার করা উচিত, যথেচ্ছতা যাতে না হয়, এগুলোর এমনভাবে আমরা ব্যবহার করতে পারি যাতে পরবর্তী প্রজন্মও এগুলো থেকে সুবিধা পেতে পারে, এই সমস্তগুলো সম্পর্কে আমাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি করা। তারপর ধরো জল সম্পদ, বিভিন্ন প্রাকৃতিক যে সম্পদ, এগুলো সম্পর্কেও আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। তাহলে জীববিদ্যা অধ্যয়নের মাধ্যমে আমরা এই পয়েন্টগুলো সম্পর্কে অবগত হতে পারবো। জীববিদ্যার দুটি প্রধান শাখা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা। উদ্ভিদবিদ্যা মানে হলো বটানি, প্রাণীবিদ্যা মানে হলো জুলজি। জীববিদ্যার আরও অনেক ভাগ আছে, যেমন ধরো বাস্তুবিদ্যা, ইকোলজি, তারপর আচরণবিদ্যা, তারপর অভিব্যক্তি, তারপর ধরো শারীরস্থান, শারীরবিদ্যা, আণবিক জীববিদ্যা, কলাবিদ্যা ইত্যাদি নানা ভাগ আছে। এগুলোর মাধ্যমে কিন্তু জীববিদ্যার অধ্যয়ন করা সম্ভব। আচ্ছা, এর সাথে জীববিদ্যার সাথে ধরো অন্য কোনো বিষয় সম্মিলিতভাবে একটা নতুন বিষয় গঠিত হয়েছে বর্তমানে, সেইগুলোকে চলো দেখে নিই। জীববিদ্যার সাথে অন্যান্য বিষয় মিলে যে নতুন বিষয় সৃষ্টি হয়েছে তাদের মধ্যে একটি হলো জীব পদার্থবিদ্যা। দেখো, নাম থেকেই বুঝতে পারছো জীববিদ্যা আর পদার্থবিদ্যা এই দুটো মিলে এই বিষয়টি তৈরি হয়েছে জীব পদার্থবিদ্যা। এর সাহায্যে জীবদেহে সংঘটিত যে কোনো ঘটনা, সেক্ষেত্রে ভৌত নিয়মকে আমরা এখানে কাজে লাগাতে পারি। পরের বিষয় হলো জীব রসায়নবিদ্যা। নাম থেকে বুঝতে পারছো জীববিদ্যা আর রসায়নবিদ্যা দুটো মিলে এটা তৈরি হয়েছে, যেটা তোমরা নাম শুনেই থাকবে, বায়োকেমিস্ট্রি। এখানে কি পড়া হয়, জীব কোষে যে জৈব পদার্থ সংশ্লেষিত হচ্ছে সেই জৈব পদার্থের সংশ্লেষ ও প্রয়োগ সম্পর্কে পড়া হয়। জীবনীতি কি, এখানে জীববিদ্যা আর পরিসংখ্যান বিদ্যা এই দুটো মিলে তৈরি হয়েছে জীবনীতি বা জীব পরিসংখ্যান বিদ্যা। এর সাহায্যে জীবের বৃদ্ধি, হার ইত্যাদি পরিমাপ করা হয়। পরের শাখা হলো জীব ইলেকট্রনিক্স বিদ্যা। নাম থেকে বুঝতে পারছো জীববিদ্যা আর ইলেকট্রনিক্স এই দুটো মিলে এই বিষয়ের সৃষ্টি হয়েছে। এই ভৌগোলিক জীববিদ্যায় জীববিদ্যার ভূগোল এই দুটি বিষয় মিলে একটি নতুন বিষয় সৃষ্টি করা হয়েছে। এই বিষয়ে কোন কোন প্রাণী বা জীব কোন কোন পরিবেশে কিভাবে বড় হচ্ছে, তার পরিবেশের সাথে কিভাবে অভিযোজন ঘটছে, এগুলো নিয়ে পড়াশোনা করা হয়। মহাকাশ জীববিদ্যা, এর মাধ্যমে পৃথিবীর বাইরে জীবের অস্তিত্ব আছে কিনা সেটা সম্পর্কে অনুসন্ধান চালানো হচ্ছে। সমুদ্রবিদ্যা, এখানে কেমিস্ট্রি, ফিজিক্স আর অঙ্ক এই তিনটে বিষয়কে মিলে যে বিদ্যা সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমেই সমুদ্রের নিচে প্রাণের সন্ধান করা হয়, কোন কোন প্রাণ আছে। নৃবিদ্যা, এর মাধ্যমেই জীবের উৎপত্তি থেকে অভিব্যক্তি এগুলো সম্পর্কে আলোচনা করা হয়। প্রত্নতত্ত্ববিদ্যা, এই প্রত্নতত্ত্ববিদ্যার মধ্যেই আমরা বহু পুরনো জীবের কথা জানতে পারি, যেগুলো থাকার কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র তারা ফসিলস বা জীবাশ্মর মধ্যেই রয়ে গেছে। সেইগুলো থেকে যে সমস্ত আমরা তথ্য সংগ্রহ করতে পারি সেটা হলো প্রত্নজীববিদ্যার মাধ্যমে। আর সাইবারনেটিক্স, এটাও একটা অত্যাধুনিক এখন একটি বিষয়, যার মাধ্যমে জীববিদ্যা আর প্রযুক্তিবিদ্যা এই দুটোকে মিলে নতুন বিষয় সৃষ্টি করা হয়েছে। দেখো, এখন আমরা জানবো এই জীববিদ্যার প্রয়োগ কী। তার প্রথম পয়েন্ট হলো খাদ্যোৎপাদন। খাদ্যোৎপাদন মানে কি, এই জীববিদ্যার এত উন্নতির জন্যই কিন্তু পৃথিবীতে এত জনসংখ্যা এত হওয়ার পরেও প্রত্যেকটা মানুষ খাদ্য পাচ্ছে। তার কি কারণ? তার একটাই কারণ হলো অল্প স্থানে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হচ্ছে, যার কারণে আমরা কম স্থানে অনেক অনেক ফসল উৎপন্ন করতে পারছে আমাদের কৃষকরা, এবং সেই ফসল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারছি। যেমন ধরো উচ্চ ফলনশীল ধান, জয়া, পুষা, জগন্নাথ ইত্যাদি আছে। উচ্চ ফলনশীল গম আছে, জনক, কল্যাণ সোনা, সোনালিকা ইত্যাদি। ধরো উচ্চ ফলনশীল ভুট্টা বীজ আছে, যেমন ধরো জহর, সোনা ইত্যাদি। এদের সাহায্যে কি হচ্ছে, আমরা প্রচুর পরিমাণ ফসল অল্প স্থানে উৎপন্ন করতে পারছি। তারপর ধরো জমিতে সার প্রয়োগ করা হচ্ছে, তার ফলে ফলন বাড়ছে।
তাছাড়া কীটনাশক ব্যবহার করা হচ্ছে, পেস্ট কন্ট্রোল করা হচ্ছে, যার জন্যে ফসলের ক্ষতি অনেক কম হচ্ছে। পোলট্রি থেকেও আমরা প্রচুর পরিমাণ ডিম, মাংস এগুলো সরবরাহ পাচ্ছি। খাকি ক্যাম্বেল, সাদা লেঘর্ন ইত্যাদি হাঁস মুরগি থেকে আমরা প্রচুর মাংস, ডিম এগুলো পাচ্ছি, যেটাও খাদ্য সরবরাহে সাহায্য করছে। তারপর ধরো নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ করা হচ্ছে। এই যে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ, সেটাকে বলা হয় পিসিকালচার, ঠিক আছে। তারপর ধরো মৌমাছি পালন করা হচ্ছে, সেখান থেকে আমরা মধু, মোম পাচ্ছি। এই বৈজ্ঞানিক পদ্ধতিতে এই মৌমাছি পালনকে বলে এপিকালচার। ধরো বেশি দুগ্ধপ্রদায়ী গরু পালন করা হচ্ছে, শাহিওয়াল, মুলতানি এইসব। তারপর যদি বস্ত্রের কথায় আসি, সেক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে রেশম কীট পালন করা হচ্ছে এবং সেখান থেকে আমরা রেশম সুতো পাচ্ছি, ঠিক আছে। এই বৈজ্ঞানিক পদ্ধতিতে যে এই রেশম কীট প্রতিপালন, এটাকে বলে সেরিকালচার, ঠিক আছে। তাহলে পিসিকালচার হলো মৎস্য চাষকে বলে বৈজ্ঞানিক পদ্ধতিতে, এপিকালচার হলো মৌমাছি পালনকে বলে, আর সেরিকালচার হলো রেশম কীট পালনকে বলে। পিসিকালচার, এপিকালচার, সেরিকালচার, এই টার্মগুলো ভালো করে পড়বে। চিকিৎসা বিজ্ঞানেও জীববিদ্যার প্রয়োগ আছে। এর সাহায্যেই আমরা পেনিসিলিন, এরিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, অরিওমাইসিন ইত্যাদি অনেক অ্যান্টিবায়োটিক তৈরি করতে পেরেছি। তারপর ধরো পাগল কুকুরের লালা থেকে তৈরি হয়েছে হাইড্রোফোবিনাম, যেটা হলো জলাতঙ্কের ওষুধ তৈরি করা সম্ভব হয়েছে। তারপর ধরো সাপের বিষ থেকে তৈরি করা হয়েছে অ্যান্টিভেনাম, ল্যাকেসিস, এইসব যে টিকা প্রদান করা হয় সেগুলো অনেক রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, যেমন ধরো ডিপথেরিয়া, টেনাস, তারপর হেপাটাইটিস ইত্যাদি। তারপরের পয়েন্ট হলো মহাকাশ গবেষণার ক্ষেত্রে ওই জীববিদ্যার প্রয়োগ আছে। এর সাহায্যেই কি করা হয়, তো মহাকাশ যানের মধ্যে ক্লোরেল্লা শৈবাল রাখা হয়, সেই শৈবালটা কি করে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং প্রচুর পরিমাণ অক্সিজেন রিলিজ করে। তার ফলে যারা মহাকাশচারীরা আছেন তারা ক্রমাগত অক্সিজেনের সরবরাহ পেতে থাকেন। পরের পয়েন্ট হলো ক্লোনিং। এই জীববিদ্যার সাহায্যেই আমরা একটি জীবের হুবহুব একটি প্রতিরূপ তৈরি করতে পারি, সেইটাকে বলে ক্লোনিং। 1996 সালে বিজ্ঞানী ইয়ান উইলমোট প্রথম ক্লোনিং করেছিলেন স্কটল্যান্ডে। সেটি ছিল একটি ভেড়া, সেই ভেড়াটার নাম ছিল ডলি, ঠিক আছে। এই যে ভেড়া, এটা দেহকোষের মধ্যে একটি নতুন নিউক্লিয়াস ঢোকানো হয়েছিল এবং তার ফলে একদম হুবহু একটি ভেড়ার একদম হুবহু একটি প্রতিকৃতি তৈরি করা হয়েছিল। এর পরের পয়েন্ট হলো ফরেনসিক বিদ্যা। এর মাধ্যমে কোনো মৃত্যু স্বাভাবিক কিনা বা কোনো সন্দেহজনক মৃত্যু কিভাবে সংঘটিত হলো, বা কোনো ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা বা রক্তের গ্রুপের মেলানো কোনো অপরাধীর সাথে, এই কাজগুলো করা হয় এই ফরেনসিক বিদ্যার মাধ্যমে। এর পরের পয়েন্ট হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এক্ষেত্রেও কিন্তু জীববিদ্যার গুরুত্ব অপরিসীম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, এর মাধ্যমে কোনো জীবের মধ্যে ডিএনএর মধ্যে কোনো পরিবর্তন করা হয় এবং তার মধ্যে কোনো নতুন বৈশিষ্ট্য আনা হয়। এর সাহায্যে কি করা হয়, যেমন ধরো ইনসুলিন হরমোন, মানুষের গ্রোথ হরমোন, মানুষের অ্যালবুমিন, এগুলো তৈরি করা হয়। এই যে বিভিন্ন ওষুধ পাওয়া যায় না, ধরো যারা ডায়াবেটিক রোগী তারা তো ইনসুলিন ইনজেকশন বা ওষুধ নেন, এই ওষুধগুলো কিন্তু এই বিভিন্ন ব্যাকটেরিয়ার মধ্যেই ইনসুলিনটা তৈরি করা হয় এবং সেখান থেকে ওই ইনসুলিনটা নিয়ে ট্যাবলেটের মধ্যে বা ইনজেকশনের মধ্যে করে বাজারজাত করা হয়। বোঝা গেল? তার মানে এই যে বিভিন্ন হরমোন আমরা কৃত্রিমভাবে তৈরি করি, সেগুলো কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো অণুজীবদের দেহে এগুলো ঘটানো সম্ভব। ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা ডিএনএর মধ্যে পরিবর্তন ঘটিয়ে আরও নতুন এবং উন্নত জীব সৃষ্টি করতে পারি, একে বলে ট্রান্সজেনেসিস। যেমন হলো গোল্ডেন রাইস, ঠিক আছে। নর্মালি ভাতের মধ্যে আমরা ভিটামিন এ পাই না, কিন্তু সেটাকে কি করা হয়, সেই অভাবটাকে মেটানোর জন্য গোল্ডেন রাইস তৈরি করা হয়েছে। এটার নাম গোল্ডেন কেন? কারণ এটার মধ্যে বিটা ক্যারোটিন থাকে। বিটা ক্যারোটিনটা হলো ভিটামিন এর প্রোভিটামিন, এর থেকেই ভিটামিন এ তৈরি হয়।
এর সাহায্যে পার্পল টমেটো, বিটি, কটন, তারপর ধরো অস্টিওপোরোসিসে বাধা দেয় এমন গাজর ইত্যাদি তৈরি করা হয়েছে। কিন্তু জেনেটিক্যালি মডিফাইড মানে এই নর্মাল যে সবজি সেগুলোর জিনের মধ্যে পরিবর্তন এনে তার মধ্যে বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে। সমুদ্রের নিচে কি কি জীব আছে সেগুলো অনুসন্ধান করতে কাজে লাগে, তার ফলে বুঝতেই পারছো জীববিদ্যার ব্যবহার সুদীর্ঘ। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অর্ণিমা। তোমাদের সকলকে জানাই ভেরি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই বছর খুব ভালো কাটুক। চলো শুরু করা যাক আজকের পর্ব। আজকে ক্লাস 9-এর চ্যাপ্টার 1-এর পার্ট 1 নিয়ে আলোচনা হবে। আজকের আলোচ্য বিষয় হলো জীবের 5টা রাজ্য, অর্থাৎ এই যে জীবেদের 5টা রাজ্য আছে সেই 5টা রাজ্য কি কি, তার মধ্যে পার্থক্য, এগুলো সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। এই যে জীবের মধ্যে যে রাজ্য সেগুলোর কথায় আসার আগে ট্যাক্সোনমি, হায়ারার্কি এগুলো নিয়ে সামান্য আলোচনা করতে হবে, নয়তো এই জায়গাটা বোঝা একটু মুশকিল হয়ে যায়। কোনো একটা জীব কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এই জায়গাটা জানা যায় ট্যাক্সোনমির সাহায্যে। মানে ট্যাক্সোনমি এই সাবজেক্টের ভিতরে কোনো একটা জীবকে শনাক্তকরণ, নামকরণ এগুলো করা হয়। মানে কোনো একটা জীবকে কোন কোন বৈশিষ্ট্যের মাধ্যমে চেনা সম্ভব, সেটার নাম কি, এগুলো করা হয়। এরপর হলো হায়ারার্কি। হায়ারার্কি মানে হলো বিভিন্ন এককের সাহায্যে কোনো একটা জীবকে একদম নিচের স্তর থেকে একদম ওপরের স্তরের যে অন্তর্ভুক্ত করাটাকে বলছে হায়ারার্কি। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই যে হায়ারার্কি এটাকে তিনি বলেছিলেন, এটার কথা বলেছিলেন, এইটাকে বলা হয় লিনিয়ান হায়ারার্কি। তাহলে এই 7টা ধাপ হলো রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। ঠিক আছে, তাহলে একটা প্রাণী বা একটা জীব যে কোনো একটাকে নেওয়া হলে যাই নেওয়া হোক না কেন সেটার একটা নির্দিষ্ট প্রজাতি আছে। আবার একই ওই রকম বেশ কিছু প্রজাতি মিলে গণ তৈরি করেছে, বেশ কিছু গণ মিলে তৈরি করেছে গোত্র মিলে বর্গ, বেশ কিছু বর্গ মিলে তৈরি করেছে একটা নির্দিষ্ট শ্রেণী, বেশ কিছু শ্রেণী নিয়ে তৈরি করেছে একটা নির্দিষ্ট পর্ব, আর এই বেশ কিছু পর্ব নিয়ে তৈরি করেছে একটা রাজ্য। যেমন মানুষের ক্ষেত্রে ধরো, মানুষের যে সায়েন্টিফিক নেম সেটা কি? হোমো সেপিয়েন্স। ঠিক আছে, এইটা হলো প্রথমটা হলো গণ, বিজ্ঞানসম্মত নাম এরমভাবেই হয়, এটা হলো প্রজাতি। তাহলে স্যাপিয়েন্সটা হলো প্রজাতি, গণ হলো হোমো। ঠিক আছে, গোত্র হলো হোমিনিটি, বর্গ হলো তোমার প্রাইমেটস। ঠিক আছে, শ্রেণী হলো স্তন্যপায়ী, পর্ব হলো কর্ডাটা, আর রাজ্য হলো অ্যানিম্যালিয়া। ঠিক আছে, তাহলে এখান থেকে পরপর বুঝতে পারছো যে এখানে প্রজাতি হলো, প্রজাতির পর গণ হলো, গণের পর হলো গোত্র, মানুষের গোত্র কি বললাম? হোমিনিটি। তারপর বর্গ হলো প্রাইমেটস, শ্রেণী হলো স্তন্যপায়ী, পর্ব হলো কর্ডাটা, আর রাজ্য হলো অ্যানিম্যালিয়া। তাহলে এইভাবে একটা যে কোনো জীবের এই যে হায়ারার্কি থাকে, এই হায়ারার্কিগুলো নির্দিষ্ট হয়, সেটার কথাই বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বলেছিলেন। এখান থেকে ক্যারোলাস লিনিয়াসের দিয়ে প্রশ্ন আসে, সেটা হলো ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়, সেটা হলো ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, আমি পরের পর্বে এই ট্যাক্সোনমি নিয়ে একটা পার্ট করব। আচ্ছা, এখানে বলে রাখি এই জীবন ও তার বৈচিত্র্য এই চ্যাপ্টারের কিন্তু আমার আগে পুরোটা কভার করা আছে, আমি সেজন্য আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, এবং তোমরা আমার ক্লাস 9-এর যে প্লেলিস্টে গিয়েও চেক আউট করে নিতে পারো। এই চ্যাপ্টারের সমস্ত ডিটেলস ভিডিও করা আছে, যে জায়গাটা আগেরবার হয়তো একটু বাদ গিয়েছিল বলে আমার মনে হয়, সেই জায়গাটা আমি এবারে কভার করছি। ঠিক আছে, আর এই জায়গাটা থেকে না স্টুডেন্টদের বেশি কোয়েশ্চেনও থাকে আমাকে, যে এগুলোর মধ্যে পার্থক্য বা কিছু, সেই জন্য এই জায়গাটা আমি ভালোভাবে কভার করার চেষ্টা করছি, যাতে সমস্ত পার্থক্য ডিটেলস এই জায়গায় পুরোটা আসে। এবার এটা সম্পর্কে প্রথম থেকে যা যা তোমাদের বইতে আছে সেই অনুযায়ী যদি তোমরা ভিডিও পেতে চাও, প্লিজ আমার আই বাটনে ক্লিক করো, বা একদম এন্ড স্ক্রিন দেওয়া থাকবে ভিডিওর শেষে, সেটাও দেখে নিতে পারো। এবার চলো শুরু করা যাক আজকের যে মেন টপিক, সেটা হলো জীবের 5টা রাজ্য। বিজ্ঞানী হুইটেকার 1969-এ জীবেদেরকে 5টা কিংডম বা রাজ্যে ভাগ করেছিলেন, মানে প্রধান 5টা সেক্টরে ভাগ করেছিলেন। সেটাকে বলছে হলো জীবের রাজ্য। কি কি রাজ্য আছে দেখো: মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্ল্যান্টি, অ্যানিম্যালিয়া। মনেরা বলতে মনেরার মধ্যে এমন কিছু জীব রাখা হয়েছে, এগুলো এককোষী, মানে মনেরার মধ্যে আসে এককোষী জীব, কিন্তু যারা অতটা উন্নত নয়। ঠিক আছে, প্রোক্যারিওটিক। প্রোটিস্টার মধ্যেও আসে এককোষী, কিন্তু যারা এককোষী কিন্তু
তোমার প্রোক্যারিওটিক নয়, ইউক্যারিওটিক তারা, মানে এটা এককোষী প্রোক্যারিওটস, এরা হলো এককোষী ইউক্যারিওটস। ছত্রাক মানে তো বুঝতেই পারছো, বিভিন্ন রকম যে ছত্রাকের কথা সেটা, ছত্রাক তারা আসছে। প্ল্যান্টি মানে হলো যারা খাদ্য তৈরি করতে পারে তারা আসছে। অ্যানিম্যালিয়া হলো মানে অ্যানিম্যাল, সমস্ত অ্যানিম্যালদের কথা, মানে অ্যানিম্যালের মধ্যে পড়ছে এই রাজ্যের মধ্যে। মোনেরার আন্ডারে যেমন ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল এরা। প্রোটিস্টার মধ্যে অ্যামিবা, ইউগ্লিনা, সমস্ত রকম তোমার শৈবাল, এই সমস্ত এরা এখানে পড়ে। ছত্রাক হলো পেনিসিলিয়াম, তারপর মিউকর, অ্যাগারিকাস এগুলো। তারপর প্ল্যান্টির মধ্যে স্পাইরোগাইরা, আর এখানে অ্যানিমেলিয়ার মধ্যে হলো যে কোনো রকম অ্যানিমাল। এবার চলো দেখে নিই প্রত্যেকটা যে রাজ্য এদের কী কী বৈশিষ্ট্য। এখন আসি রাজ্য মোনেরার বেশ কিছু বৈশিষ্ট্য। প্রথম যে বৈশিষ্ট্য, এরা হলো এককোষী কিন্তু এরা প্রোক্যারিওটিক, মানে এককোষী, একটা মাত্র কোষ দ্বারাই গঠিত। প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক যখনই শব্দটা বলছো বুঝতেই পেরে যাচ্ছ যে এদের যে নিউক্লিয়াস সেটা সংগঠিত নয়, ডিএনএটা নগ্ন, এর যে নিউক্লিয়াস চারপাশে নিউক্লিয় পর্দা থাকছে না, সেই জিনিসটাই সেকেন্ড পয়েন্টে লেখা হয়েছে, থার্ড পয়েন্টে লেখা হয়েছে। তারপর হলো যেহেতু এরা প্রোক্যারিওটিক, তোমরা জানো প্রোক্যারিওটসদের কি থাকে, 70S রাইবোজোম থাকে, ঠিক আছে। তারপর হলো যেহেতু এরা প্রোক্যারিওট সেজন্য এদের দেহে বিশেষ কোনো যে অর্গানেলি বা কোষ অঙ্গাণু সেগুলো দেখা যাচ্ছে না। মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড, গলগি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা এগুলো কিছুই দেখা যাচ্ছে না। তারপরে হলো এদের কোষ প্রাচীর আছে কিন্তু সেটা সুগঠিত নয়। কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইক্যান থাকে, ঠিক আছে। পেপটাইডোগ্লাইক্যানটা যাদের কোষ প্রাচীর বেশ নিম্ন ধরনের গঠন এদের ক্ষেত্রে দেখা যায়। তারপর হলো এদের পুষ্টি পদ্ধতি স্বভোজীও হতে পারে, পরভোজীও হতে পারে। স্বভোজী মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, পরভোজী মানে হলো খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করতে পারে, দুটোই রকমই হতে পারে। পরভোজী পুষ্টি পদ্ধতির মধ্যে আবার তোমার মৃতজীবী হতে পারে, মানে মৃত জৈব বস্তু থেকে খাদ্য গ্রহণ করছে। পরজীবী হতে পারে, জীবন্ত কোনো দেহের ওপরে বসবাস করছে এবং সেখান থেকে পুষ্টির রস নিচ্ছে। বা মিথজীবী হতে পারে, মানে দুটো প্রাণী একে অন্যের সাহায্যের মাধ্যমে বেঁচে আছে, সেটাও হতে পারে। তাহলে পুষ্টি পদ্ধতি স্বভোজী পরভোজী দুই প্রকারই হতে পারে। এরা অযৌন জনন সম্পন্ন করে, স্বাভাবিক, যেহেতু খুবই নিম্নতর মানে শ্রেণীর প্রাণী সেজন্য এরা অযৌন জনন সম্পন্ন করে। যেমন নীলাভ সবুজ শৈবাল, দেখো নীলাভ সবুজ শৈবাল কিন্তু বলতে পারো স্বভোজী। স্বভোজী মানে হলো এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আবার ব্যাকটেরিয়া, বেশ কিছু ব্যাকটেরিয়া আবার পরজীবী হতে পারে, মিথজীবী হতে পারে, এই রকম হয়। এখন আসি রাজ্য প্রোটিস্টার বৈশিষ্ট্যতে। রাজ্য প্রোটিস্টার প্রথম বৈশিষ্ট্য হলো এককোষী এবং ইউক্যারিওটিক। এইখানেই মোনেরার সাথে প্রোটিস্টার প্রধান পার্থক্য, যেটা হলো মোনেরাও এককোষী, প্রোটিস্টাও এককোষী। মোনেরারা হলো প্রোক্যারিওট, এরা হলো ইউক্যারিওট, ঠিক আছে। যেহেতু ইউক্যারিওট, সেকেন্ড পয়েন্টটা অটোমেটিক লিখতে পারবে, যেহেতু ইউক্যারিওট তাই এদের নিউক্লিয়াস সুগঠিত। তারপর এদের যে মানে অন্যান্য যে কোষ অঙ্গাণু সেগুলো দেখা যায় এদের দেহের মধ্যে। এগুলো কোষে সুগঠিত নিউক্লিয়াস এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু রয়েছে। তারপর হলো যেহেতু সুগঠিত ডিএনএ তাই ডিএনএর মধ্যে হিস্টোন থাকে, হিস্টোন প্রোটিন থাকে। এদের গমনাঙ্গ হিসাবে দেখা যায়, মানে গমনাঙ্গ হিসাবে থাকে হলো ক্ষণপাত, বাসিলিয়া বা ফ্লাজেলা, কিছু না কিছু থাকে। এরা বেশিরভাগই জলে বসবাস করে, নয়তো স্যাঁতস্যাঁতে জায়গাতে বসবাস করে। একদম ড্রাই এরিয়ায়, স্থলজ অংশে এদের খুব একটা দেখা যায় না। এরা অযৌন জনন এবং যৌন জনন দুটোই করে। পুষ্টি প্রক্রিয়া এরা স্বভোজীয় হতে পারে বা পরভোজীয় হতে পারে, যেমন অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেশিয়াম এগুলো। এখন আসি মোনেরা ও প্রোটিস্টার পার্থক্যে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ফার্স্ট ইউনিট টেস্টে প্রচণ্ড আসে, খুব ভালো করে পড়বে। সেটা হলো মোনেরার প্রথম যে বৈশিষ্ট্য, এটা হলো এরা প্রোক্যারিওটিক আর এরা হলো ইউক্যারিওটিক। এদের যে কোষ প্রাচীর বর্তমান কিন্তু সুগঠিত নয়, এদের কোষ প্রাচীর বর্তমান এবং সুগঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, এদের হলো সুগঠিত এবং আবৃত। এদের ক্ষেত্রে এরা জলে, স্থলে, অন্তরিক্ষে সব জায়গায় থাকে। এরা প্রধানত জলে এবং স্যাঁতস্যাঁতে স্থানেই বিরাজ করে। এখন আসি রাজ্য ফাঞ্জি বা ছত্রাক। নামটা থেকে বুঝতে পারছো যে ফাঙ্গাস নিয়ে আমরা কথা বলি, সেইটাই হলো এই রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে এর বৈশিষ্ট্য কি, এগুলো এককোষী হতে পারে, বহু কোষী হতে পারে এবং অনুসূত্রাকারও হতে পারে, সরু সুতোর মতো হতে পারে, ঠিক আছে। যেমন ধরো মিউকরকে দেখতে ওই রকম। এরা ইউক্যারিওটিক প্রকৃতির। এদের ইউক্যারিওটিক মানেই বুঝতে পারছো যে এদের ডিএনএটা সুগঠিত।
এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, এটা এদেরই নির্দিষ্ট বৈশিষ্ট্য যে এদের যে কোষ প্রাচীরের গায়ে কাইটিন থাকে। এরা প্রধানত পরভোজী পুষ্টি সম্পন্ন করে। পরভোজী মানে হলো স্বভোজী নয়, খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে, অন্য প্রাণী, মৃত জৈব বস্তু বা কোনো একটা পোষক দেহ যাকে ক্ষতি করে সে নিজের পুষ্টি করছে, যে কোনো একটা কিছু প্রয়োজন, সেজন্য এদের যে পুষ্টি পদ্ধতি সেটা মৃতজীবী, পরজীবী বা মিথজীবী হতে পারে। এরা অযৌন জনন সম্পন্ন করে রেণুর সাহায্যে, ঠিক আছে, মানে এটা রেণুর সাহায্যে নির্দেশ সংখ্যা বৃদ্ধি করে, সেটা অযৌন জনন। আর এদের যে সঞ্চিত খাদ্য সেটা হলো গ্লাইকোজেন। গ্লাইকোজেন সঞ্চয়ের মাধ্যমে এরা মানে নিজেদের দেহে গ্লাইকোজেন সঞ্চয় করে, ঠিক আছে, যেমন কি ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম এগুলো। তারপরের যে রাজ্য সেটা হলো প্ল্যান্টি। নামটা থেকে বুঝতে পারছো যে প্ল্যান্ট থেকে এসছে প্ল্যান্টি, ওকে। তাহলে এটা কি উদ্ভিদ কি বহুকোষী, এরা বহুকোষী এবং ইউক্যারিওটিক। এরা স্বভোজী পুষ্টি সম্পন্ন করে, মানে এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে, সেই জন্যই কিন্তু এরা এই মানে রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছে, কারণ এদের দেহে ক্লোরোফিল আছে এবং নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে। এদের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত। অ্যাকচুয়ালি উদ্ভিদের যে কোষ প্রাচীর সেটা কী দিয়ে গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এগুলো দ্বারা গঠিত। তার মধ্যে প্রধান যেটা সেটা হলো সেলুলোজ। এদের কোষ প্রাচীরে সেলুলোজ আছে, ওকে। এরা স্থলজ, জলজ এবং জলজ অঞ্চলের যে আশেপাশে অঞ্চলে এরা থাকে, মানে একটু জল আছে সাথে জায়গায় এরা থাকছে। এদের দেহে কলা গঠিত, মানে এদের দেহে বিভিন্ন রকম কলা দেখা যায়। এর আগে অবধি কিন্তু এদের দেহে কলা গঠিত হয়নি, কলা কিন্তু প্ল্যান্টের শরীরে প্রথম দেখা যায়। যেমন ধরো ভাজক কলা, স্থায়ী কলা, এদের দেহেই প্রথম কলা গঠিত হয়। ভাজক কলা, স্থায়ী কলা এরকম এদের দেহে প্রথম গঠিত হয়, এর আগে অবধি এদের শরীরে কিন্তু দেখা যায়নি। যেমন আম গাছ, যে কোনো গাছের একটা নাম দিয়ে দেবে, প্ল্যান্টি বা প্ল্যান্টের অন্তর্ভুক্ত যারা, সেগুলোই এর উদাহরণ হবে। এখন আসি পরের যে রাজ্য সেটা হলো অ্যানিমালিয়া। অ্যানিমালিয়া নামটা থেকে বুঝতে পারছো অ্যানিমাল, সেখান থেকে নামটা এসছে। এরা বহুকোষী ইউক্যারিওটিক প্রকৃতির হয়। এদের কোষ প্রাচীর থাকে না, যেহেতু প্রাণী কোষ, বড় ভ্যাকুওল থাকে না, প্লাস্টিড থাকে না। এদের পুষ্টি পরভোজী। এদের দেহে অঙ্গতন্ত্র গঠিত হয়েছে। যখন প্ল্যান্টটি পড়িয়েছিলাম বৈশিষ্ট্যতে, প্ল্যান্টটির একটা বৈশিষ্ট্য হলো ওখানে কলা গঠিত হয়, মানে কোষ একসাথে কাজ করছে, সেগুলোকে কলা বলা হচ্ছে। এক্ষেত্রে অনেকগুলো কলা একসাথে কাজ করে অঙ্গ এবং তারও পরবর্তীতে তন্ত্র তৈরি হয়েছে। এরা প্রধানত গমনে সক্ষম, ব্যতিক্রম লিখে দিয়েছি পাশে, সেটা হলো স্পঞ্জ। স্পঞ্জরা গমন করতে পারে না, এরকম কিছু মানে ব্যতিক্রম আছে, যেমন ধরো চিংড়ি, পায়রা এগুলো। এবার কিছু পার্থক্য দেখে নিই ফানজি আর প্ল্যান্টির মধ্যে। প্রথম হলো এককোষী ফানজি এককোষী, বহুকোষী, অনুসূত্রাকার হতে পারে, এরা বহুকোষী। এরা পরভোজী পুষ্টি সম্পন্ন করে, এরা স্বভোজী পুষ্টি সম্পন্ন করে। এদের দেহে কলা গঠিত হয়নি, এদের দেহে কলা গঠিত হয়েছে। এবার আসি প্ল্যান্টি ও অ্যানিমালিয়ার মধ্যে পার্থক্য। প্ল্যান্টি রাজ্যের সমস্ত প্রাণীরা এরা স্বভোজী, অ্যানিমালিয়া স্বভোজী নয়, পরভোজী। এদের দেহে কলা বর্তমান, এদের দেহে সেই কলা আরও সুগঠিত হয়ে অঙ্গতন্ত্র এগুলো তৈরি করেছে। এদের কোষে প্লাস্টিড আছে, এদের প্লাস্টিড থাকে না। কোষের ভ্যাকুওল এদের থাকে, এদের বড় কোনো ভ্যাকুওল থাকে না। এরকমভাবে আরও দুটো তিনটে পার্থক্য হয়। তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আজকে ক্লাস 9-এর পর্ব। আজকে ক্লাস 9-এর চ্যাপ্টার 1-এর উদ্ভিদ রাজ্যের যে সমস্ত বিভাগ সেগুলো নিয়ে আলোচনা করব, এবং এখান থেকে যে সমস্ত পার্থক্যগুলো পরীক্ষায় আসে, যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো সবটা নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকো। চলো শুরু করা যাক আজকের পর্ব। প্রথমেই আসি এই যে উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্টি কিংডম, এটাকে প্রধানত দু ভাগে ভাগ করা যায়। একটা হলো অপুষ্পক আর একটা হলো সপুষ্পক। যে সমস্ততে ফুল হয় আর যেগুলোতে ফুল হয় না। অপুষ্পকের মধ্যে প্রধান তিনটে ভাগ, শৈবাল, মশবর্গ আর ফার্নবর্গ। শৈবালকে বলে হলো অ্যালগি, মশবর্গকে বলে হলো ব্রায়োফাইটা, আর ফার্নবর্গকে বলে হলো টেরিডোফাইটা, ঠিক আছে। এরপর হলো সপুষ্পক। সপুষ্পকের দুটো ভাগ, ব্যক্তবীজী আর গুপ্তবীজী। ব্যক্তবীজীর কোনো ভাগ নেই, কিন্তু গুপ্তবীজীর দুটো ভাগ, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। তাহলে এইটা হলো গোটা উদ্ভিদ রাজ্যকে এই ছকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই ছকটা তোমরা লিখে নেবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ তোমাদের অনেক বইতেই কিন্তু এই জিনিসটা পুরোটা ক্লিয়ারলি নেই, সেই জন্য এই ছকটা পড়তে হবে। এবার আসি এই যে অপুষ্পকের মধ্যে প্রথম যে ভাগ সেটা হলো শৈবাল বা
বা অ্যালগি। যে শৈবাল বা অ্যালগি চিনব কিভাবে? দেখো, শৈবাল বা অ্যালগির দেহকে প্রধানত কোনটা মূল কোনটা কাণ্ড পাতা কোনোটাই আলাদা করা যায় না। অর্থাৎ এটাকে ভালো ভাষায় বলা হয় যে এদের দেহ বিভেদিত নয়, মানে দেহের মধ্যে বিভেদ করা যায় না, কোনটা মানে কাণ্ড পাতা মূল কিছু ভাগ করা যায় না, আলাদা করা যায় না। এটা হলো প্রথম পয়েন্ট। এই যে জিনিসটাকে দেহকে মূল কাণ্ড পাতাতে ভাগ করা যাচ্ছে না, সেই জাতীয়গুলোকে বলে সমাঙ্গদেহী উদ্ভিদ। তাহলে অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন আসে যে সমাঙ্গদেহী উদ্ভিদ উদাহরণ দাও, তখন কিন্তু শৈবালের উদাহরণ দেবে। ঠিক আছে, সমাঙ্গদেহী মানে দেহে এই ভাগগুলো ক্লিয়ারলি দেখা যায় না, কোনটা মূল কোনটা কাণ্ড কোনটা পাতা বোঝা যাচ্ছে না। নেক্সট হলো, যেহেতু শৈবাল সাধারণত আমরা জানি, শৈবাল মানে আমরা চলতি কথায় যেটাকে বলি হলো শ্যাওলা। এই শ্যাওলা সাধারণত জলজ উদ্ভিদ, সেজন্য জল বা স্যাঁতস্যাঁতে জায়গাতেই এদের দেখা যায়। এরা জলজ প্রকৃতির, অর্থাৎ এখানে পাশে লিখে দেবে, অর্থাৎ এদেরকে জলে বা ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় দেখা যায়। নেক্সট হলো, এদের দেহে কোনো সংবহন কলা নেই বা সংবহন তন্ত্র নেই, মানে এদের দেহে জাইলেম ফ্লোয়েম এগুলো কিছু নেই। ঠিক আছে, উদাহরণ কি? যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স এগুলো হলো শৈবালের উদাহরণ। নেক্সট হলো মসবর্গ বা ব্রায়োফাইটা। এই ব্রায়োফাইটার বৈশিষ্ট্য হলো অনেকটা অ্যালগিরই মতো, মানে অ্যালগির সাথে পয়েন্টগুলো অনেকটা একই মানে টপিকের ওপর, কিন্তু ডিফারেন্স আছে। লাইক এদের দেহে মূল থাকছে না, মূলের বদলে রাইজয়েড থাকছে। ঠিক আছে, তাহলে মূলের মতো দেখতে একটা অংশ থাকছে যেটা হলো রাইজয়েড। এদের এক্স্যাক্ট যেটা কাণ্ড সেটাও থাকে না, কাণ্ডের বদলে যে অংশ দেখা যায় সেটাকে বলে কলিড, আর পাতার মতো অংশ দেখা যায় যেটাকে বলে ফাইলিড। এখান থেকে কলিড ফাইলিড দিয়ে প্রশ্ন আসে, খুব ভালো করে পড়বে, বারবার প্রশ্ন আসে, খুব ইম্পর্ট্যান্ট এটা। নেক্সট পয়েন্ট হলো, এই যে মানে মস বর্গের উদ্ভিদরা এরা প্রধানত ভিজে স্যাঁতস্যাঁতে স্থানেই জন্মায়, কিন্তু এরা নিষেকের সময়, এরা যখন রিপ্রোডিউস করে নিষেক করে, সেই সময় কিন্তু এদের জল অবশ্যইভাবে প্রয়োজন। সেই জন্য এদেরকে উভচর উদ্ভিদ বলে। অনেক সময় উভচর উদ্ভিদ কাকে বলে, উভচর উদ্ভিদ কাকে বলে এটা দিয়ে প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, এখানে বলে রাখি নিষেকের সময় এদের কেন জল প্রয়োজন, কারণ নিষেকের সময় এদের দেহ থেকে দুই রকম এদের গ্যামেট বার হয় এবং তাদের মিলনের ফলেই নতুন এখান থেকে তোমার মসবর্গের উদ্ভিদ তৈরি হয়, সেই জন্য নিষেকের জন্য জল প্রয়োজন। নেক্সট হলো, সাধারণত উন্নত শ্রেণীর উদ্ভিদে কি থাকে? জাইলেম ফ্লোয়েম থাকে, যেটা দিয়েই জল সংবাহিত হয়, মানে জল এবং খাদ্য সংবাহিত হয়। এক্ষেত্রে জাইলেম বা ফ্লোয়েম কোনোটাই থাকে না, যেটা থাকে সেটা হলো সরল প্যারেনকাইমা কোষ, একই কাজ করে, কিন্তু জাইলেম ফ্লোয়েম থাকে না। এবার উদাহরণ কি? মসবর্গ, যেমন পোগোনেটাম, যেমন রিক্সিয়া এরা। দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, এটা হলো তোমার পোগোনেটামের ছবি। পোগোনেটামের পুরো নাম হলো পোগোনেটাম মাইক্রোস্ট্রোমাম। তাহলে এদের ক্ষেত্রে যে কাণ্ডের মতো অংশ রয়েছে সেটাকে বলছে কলিড, পাতার মতো অংশ রয়েছে, এক্স্যাক্টলি পাতা নয়, পাতার মতো দেখতে, এটাকে বলছে ফাইলিড। আর মূল থাকে না, মূলের বদলে থাকছে রাইজয়েড। এখন আসি ফার্নবর্গ বা টেরিডোফাইটা। এই যে উদ্ভিদে, এই প্রকার উদ্ভিদে এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত। এদের কাণ্ড হলো তোমার রাইজোম প্রকৃতির। এদের দুই রকম পাতা দেখা যায়, মাইক্রোফাইলাম, মেগাফাইলাম। মাইক্রো নামটা থেকে বুঝতে পারছো ছোট ছোট পাতা, মেগাফাইলাম বড় বড় পাতা হয়। এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত। এরপর হলো এরা স্থলজ উদ্ভিদ। যেহেতু উন্নত হচ্ছে, শৈবালের থেকে মস উন্নত, মসের থেকে ফার্ন উন্নত, সেজন্য এরা স্থলজ উদ্ভিদ। এদের দেহে জাইলেম ফ্লোয়েম কলা থাকে এবং সেগুলোই এদের সংবহন কলা হিসাবে কাজ করছে, যেমন শুষ্নি, ড্রাইপটেরিস, এগুলো সমস্ত হলো ফার্নবর্গের মধ্যে পড়ছে। নেক্সট আসি ব্যক্তবীজী উদ্ভিদের কি বৈশিষ্ট্য। ব্যক্তবীজী নাম থেকেই বুঝতে পারছো এদের বীজ বাইরে ব্যক্ত থাকে, ফলের ভিতরে লুকানো থাকে না। যেরকম আমরা যে ফলগুলো সাধারণত খাই সেগুলোর মধ্যে বীজ থাকে, তো এই ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু বীজগুলো বাইরের দিকে বার করা থাকে, ফল তৈরি হয় না যেহেতু, সেজন্য বীজটাই শুধু থাকে, এবং বীজটা যেহেতু বাতাসে এক্সপোজড সেজন্য সেটাকে বলা হয় নগ্ন, সেই জন্যই উদ্ভিদটাকে বলা হয় ব্যক্তবীজী উদ্ভিদ। এই উদ্ভিদগুলো সাধারণত দীর্ঘ হয়, কাষ্ঠল হয়, অনেক বছর বেঁচে থাকে এবং সবসময় সবুজ, চিরহরিত উদ্ভিদ। ঠিক আছে, তারপর হলো এদের বীজে একাধিক বীজপত্র থাকে। আমরা কি জানি, সাধারণত বীজে একটা বীজপত্র বা দুটো বীজপত্র থাকে, এদের একাধিক বীজপত্র থাকে। নেক্সট হলো গর্ভাধানের আগে শস্য তৈরি হয়, শস্য হলো হ্যাপ্লয়েড। এটা কিন্তু শস্য আগে তৈরি হয় এবং গর্ভাধানের আগে তৈরি হচ্ছে, এবং সেই শস্য যেটা হ্যাপ্লয়েড হচ্ছে।
ব্যক্তবীজী উদ্ভিদের নাম কি? সেগুলো হলো সাইকাস, পাইনাস, নিটাম, এই সমস্ত গাছগুলো। নেক্সট হলো গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। গুপ্তবীজী নাম থেকে বুঝতে পারছো বীজগুলো গুপ্ত থাকে ফলের মধ্যে, এই জাতীয় উদ্ভিদকে সেই জন্য গুপ্তবীজী উদ্ভিদ বলে। এটা হলো প্রধান বৈশিষ্ট্য। এরপরে যে এই জাতীয় উদ্ভিদগুলো বিভিন্ন রকম হতে পারে, বিরুৎ হতে পারে, গুল্ম হতে পারে, বৃক্ষও হতে পারে। নেক্সট হলো এদের বীজপত্র একটাও হতে পারে, দুটো হতে পারে। যেমন ছোলা বীজে দুটো বীজপত্র, ধানের বীজপত্র একটা, সেই রকম এদের একটাও হতে পারে, দুটো হতে পারে। ছোলা, আম এগুলো কিন্তু সবই এই গুপ্তবীজের মধ্যেই পড়ছে। তারপর হলো এরা দ্বিনিষেকের পর শস্য গঠিত হয়। শস্য হলো ট্রিপ্লয়েড বা 3N। দ্বিনিষেক কেন বলে? এই যে গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক হয়, মানে পুংকেশর থেকে যে পুং গ্যামেট আসছে সেইটা একটা নিষিক্ত করে হলো ডিম্বাণুকে, আর একটা করে হলো শস্যকে। শস্যর ক্ষেত্রে নিষিক্তকরণের পরে যে তোমার শস্য যেটা গঠিত হচ্ছে সেক্ষেত্রে এটা হয় 3N, ঠিক আছে। যেমন এই জাতীয় উদ্ভিদ হলো ধান, আম, গম, এই সমস্তগুলো এর মধ্যে পড়ছে। নেক্সট হলো একবীজপত্রীর বৈশিষ্ট্য। তোমরা সবাই জানো একবীজপত্রী মানে এদের বীজপত্রে একটাই বীজপত্র আছে। এদের উদ্ভিদ একবীজপত্রীর কিছু উদাহরণ ভেবে নেবে, যেমন ধান, ভুট্টা, এগুলো। এদের ক্ষেত্রে এই গাছগুলো কিন্তু কিরম হয়? বিরুৎ জাতীয় হয়, খুব বড় হয় না। সাধারণত বিরুৎ জাতীয় গাছই একবীজপত্রী হয়, খুব কম হয় যেগুলো গুল্ম এবং বৃক্ষ জাতীয়। এরা কিন্তু একবর্ষজীবী, একবার হওয়ার পরেই মারা যায়, মানে একবার ফল দেওয়ার পরেই মারা যায়। মূল অস্থানিক, গুচ্ছমূল দেখা যায়। গুচ্ছমূল, অস্থানিক মূল কাকে বলে? যে মূলে কোনো প্রধান মূল থাকে না তাকে, সেজন্য বলছে অস্থানিক গুচ্ছমূল দেখা যাচ্ছে। এদের যে কাণ্ড তাতে বিশেষ কোনো শাখা প্রশাখা থাকে না। এদের যে পাতা তাতে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। সমাঙ্ক পৃষ্ঠ প্রকৃতির। সমাঙ্ক পৃষ্ঠ মানে কি? যে সমস্ত গাছের দুটো পাতাই সমান তাকে সমাঙ্ক পৃষ্ঠ বলে, ঠিক আছে। এই সমস্ত গাছের দুটো পিঠই সমান। এদের ক্ষেত্রে সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত মানে কি? এদের যে যদি পাতাটা দেখি তাহলে এই রকম শিরাবিন্যাস, সমান্তরাল, ঠিক আছে, এই রকম শিরাবিন্যাস দেখা যায়, জালকাকার নয়। বীজে একটা মাত্র বীজপত্র থাকে, তাই এদের একবীজপত্রী বলে। ধান, গম, ভুট্টা, কলা এই সমস্তগুলো হলো তোমার একবীজপত্রীর মধ্যে পড়ে। নেক্সট হলো দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য। এই যে দ্বিবীজপত্রী নাম থেকেই বুঝতে পারছো দুটো বীজপত্র আছে এদের বীজে। এদের যে গাছগুলো সেগুলো মেনলি বৃক্ষ জাতীয়ই হয়, তবে এরা কিছু কিছু উদ্ভিদ, খুব কম সংখ্যায় হলেও কিছু কিছু উদ্ভিদ বিরুৎ এবং গুল্ম জাতীয়ও হয়। নেক্সট হলো এদের মূল স্থানিক মূল, মানে মূলে প্রধান মূল থাকে। তারপর হলো এদের কাণ্ড শাখা প্রশাখাযুক্ত। এদের যে পাতা তাতে জালকাকার শিরাবিন্যাস দেখা যায়, মানে এরম যদি আমি একটা পাতা আঁকি সেই পাতায় জালের মতো শিরাবিন্যাস দেখা যায়, সব এরম জাল গঠন করেছে শিরাবিন্যাস। বিষম পৃষ্ঠ মানে দুটো পাতা সমান নয়, একদিকটা ঘন হয়, রং বেশি হয় এবং একদিকে পত্ররন্ধ্র বেশি থাকে, অন্যদিকে কম থাকে। এদের বীজে দুটো বীজপত্র থাকছে, যেমন হলো ছোলা ও আম। এবার চলো দেখে নিই উদ্ভিদ রাজ্য থেকে নিজেদের মধ্যে কি কি পার্থক্য হতে পারে, মানে একবীজপত্রী দ্বিবীজপত্রী পার্থক্য হয়, ব্যক্তবীজী, গুপ্তবীজী, আর এই তিনটের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট, যেগুলো ফ্রিকুয়েন্টলি প্রশ্ন আসে। আচ্ছা, আমি এখানে বলে রাখি শৈবাল, মশবর্গ আর ফার্নবর্গ এগুলোর মধ্যে পার্থক্যর ক্ষেত্রে সবসময় তিনটের মধ্যেই পার্থক্য দেয় না, যে কোনো দুটোও দিতে পারে, মানে মশবর্গ ফার্নবর্গ দিতে পারে, শৈবাল মশবর্গ দিতে পারে, এরকম দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই পার্থক্যটা থেকেই তোমরা শুধু মানে শৈবালটা ধরো না দিলে শৈবাল অংশটা বাদ দিয়ে দেবে, বাকি দুটো অ্যাজ ইউজুয়াল যেমন থাকবে সেরকমই লিখতে পারবে। এখন আসি পার্থক্যে। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে। এক্ষেত্রে কীরকম আসে জানো পরীক্ষায়? অ্যালগি ব্রায়োফাইটের মধ্যে পার্থক্য আসে, ব্রায়োফাইট আর টেরিডোফাইটের মধ্যে আসে, বা তিনটের মধ্যে তুলনাও লিখতে দেয়। যেটাই দিকটা কেন এখান থেকেই তোমাদের কাজ হয়ে যাবে। এবার আসি প্রথম পয়েন্টে, সেটা হলো অ্যালগির দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়। এদের দেহে মূলের বদলে রাইজয়েড থাকে, কাণ্ডের বদলে কলিড থাকে, পাতার বদলে ফাইলিড থাকে। এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত। এরা জলজ জায়গা থেকেও ভিজে ভিজে জায়গাতেও থাকে, এরা স্থলে থাকে। এদের দেহে সংবহন কলা নেই, এদের দেহে সরল প্যারেনকাইমা কলা আছে, এদের দেহে সংবহন কলা আছে। এবার আসি পরের যে পার্থক্য, সেটা হলো ব্যক্তবীজী গুপ্তবীজী। খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। ব্যক্তবীজী তাহলে এদের ক্ষেত্রে বীজে একাধিক বীজপত্র থাকে, এদের বীজপত্রের সংখ্যা 1 বা 2। এদের শস্য হ্যাপ্লয়েড, এদের শস্য ট্রিপ্লয়েড। এদের উদ্ভিদগুলো হয় দীর্ঘ, কাষ্ঠল, চিরহরিৎ, বহুবর্ষজীবী। এদের হয় বিরুৎ, গুল্ম, বৃক্ষ জাতীয় হয়, ঠিক আছে।
মানে গুপ্তবীজিতে বিরুত হয়, গুল্মও হয়, বৃক্ষও হয়। এরা চিরহরিত হয়, আবার একবর্ষজীবীও হয়, বহুবর্ষজীবীও হয়। এক্ষেত্রে ফল তৈরি হয় না, তাই বীজ নগ্ন থাকে, নামটা সেই জন্যই ব্যক্তবীজী। এদের ক্ষেত্রে বীজ ফলের মধ্যে থাকে। শস্য গর্ভাধানের আগে তৈরি হয়, এক্ষেত্রে শস্য দ্বিনিষেকের পর গঠিত হয়। এখন আসি পরের পার্থক্যে, সেটা হলো একবীজপত্রী ও দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য। এই যে একবীজপত্রী পার্থক্যের মধ্যে প্রথম পয়েন্ট হলো একবীজপত্রীরা প্রধানত বিরুৎ জাতীয় উদ্ভিদ, এরা হলো প্রধানত বৃক্ষ জাতীয় উদ্ভিদ। তারপর হলো একবীজপত্রী হলো অস্থানিক মূল আছে, এদের দেহে স্থানিক মূল আছে। নেক্সট হলো কাণ্ড শাখাহীন। একবীজপত্রীর দেহে যে কাণ্ড আছে সেটাতে শাখা প্রশাখা নেই, এদের দেহে শাখা প্রশাখা আছে, মানে এদের কাণ্ডে। নেক্সট হলো এদের পাতা সমাঙ্কপৃষ্ঠ, এদের পাতা বিষমপৃষ্ঠ। নেক্সট হলো এদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, এদের পাতায় জালকাকার শিরাবিন্যাস দেখা যায়। এদের বীজপত্র সংখ্যা একটা, এদের বীজপত্র দুটো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে তবেই বেল বাটন অ্যাপিয়ার করবে, এবং তখন বেল বাটনে গিয়ে তোমরা অল বাটন ক্লিক করে দিতে পারো, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে।